এই যে বন্ধুরা শুনছো, নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের সাগর এডিটিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। আরে এসব কি করছেন আপনি? আপনি এখনো আমার গায়ের উপর পড়ে আছেন কেন? সরুন এক্ষুনি। মেয়ে মানুষ দেখলেই হলো, শরীরে আর কোনো হুঁশ থাকে না, তাই না? এই যে ম্যাডাম, ভদ্রভাবে কথা বলুন। আপনার শরীরে কি এমন আছে যে আমি আপনার শরীরের সঙ্গে ঘেঁষতে আসব? আমি যথেষ্ট ভদ্র ফ্যামিলির ছেলে। আমার এসব মতলব আর কোনো চিন্তা কখনো মাথায় আসে না। সেটা আমাকে আর বুঝিয়ে বলতে হবে না, সেটা তো আমি নিজের চোখে দেখতেই পাচ্ছি যে না, আমি ফোনের কথা বলতে বলতে অমনোযোগী হয়ে এদিকে আসছিলাম, আর তখনই আপনি ইচ্ছে করে আমার সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলেন। আর এখন বলছেন আপনি ভদ্র ফ্যামিলির ছেলে, আর এটাও আমাকে বিশ্বাস করতে হবে? কেন? এখানে অবিশ্বাস করার কি আছে? আর আপনি নিজেকে কি মনে করছেন? আপনি অবিশ্বাস করলেই বা আমার কি যায় আসে? আপনি তো আমার তেমন কেউ নন যে আপনার বিশ্বাস অবিশ্বাসে আমার কোনো কিছু যায় আসে। এই কথা বলতে বলতে নীল সেখান থেকে কেটে পড়ল, কারণ একটু দূরে তার বন্ধুরা দাঁড়িয়ে আছে। আর তার বন্ধুরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কাণ্ড দেখছিল। আসলে সে তার বন্ধুদের সঙ্গে এক জায়গায় ঘুরতে যাচ্ছে। আর এইদিকে নেহা এই সাত সকালবেলা রেল স্টেশনে এসেছে। আজ সে তার বয়ফ্রেন্ডকে সঙ্গে নিয়ে পালাবে। সে চিন্তা করে, সে তার বয়ফ্রেন্ডের সঙ্গে দীর্ঘ 1 বছর ধরে রিলেশনে আছে, আর এখন তার ফ্যামিলি থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। সেই জন্য সে তার বয়ফ্রেন্ডকে নিয়ে পালাতে চাইছে। যাই হোক ভিউয়ার্স, আমি যদি গল্পটা এভাবে বলি আপনাদের তাহলে হয়তো বুঝতে অসুবিধা হবে। চলুন গল্পটা শুরু থেকেই শুরু করা যাক। আমরা ফিরে যাই 2 দিন আগের ঘটনায়। নেহা তখন নিজের রুমে বসে পড়ছিল। এমন সময় হঠাৎ তার বয়ফ্রেন্ড নীলয় তাকে ফোন দেয়। হ্যালো বেবি, কি করছো? আমি না তোমায় খুব মিস করছি। তুমি আজ একবার আমার সঙ্গে দেখা করতে পারবে? তোমাকে দেখতে আমার বড্ড মন চাইছে। হ্যাঁ, আসলে আমিও এই জন্যই তোমাকে কল করব ভেবেছিলাম। আসলে আমি খুব বড় একটা প্রবলেমে পড়ে গেছি, আর এই প্রবলেম থেকে একমাত্র তুমিই আমাকে উদ্ধার করতে পারো, তাই তোমাকে ফোন করতে চেয়েছিলাম। কি হয়েছে আমার বেবিটার? বল আমাকে, আমি যেভাবেই পারি সমাধান করার চেষ্টা করব। আমি তোমাকে ফোনে কিছু বলতে চাইছি না। তুমি আজ বিকেলে রেস্টুরেন্টে আমার সঙ্গে দেখা করো, সেইখানেই আমি তোমার সঙ্গে সব কিছু খুলে বলবো। ওকে? ওকে বেবি, আমি তাহলে এখন রাখছি। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। এই কথা বলতে বলতে নীলয় ফোন কেটে দেয়। আর অপরদিকে নেহা তারপর পড়াশোনা কমপ্লিট করে বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য রেডি হয়। সে রেডি হয়ে বাসা থেকে বের হবে। এমন সময় ড্রয়িং রুমে তার বাবা বসেছিল। তার বাবা তাকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার রেহা, তুমি এখন আবার কোথায় যাচ্ছ? তোমাকে না বললাম এই কয়দিন তোমাকে বাসার বাইরে যাওয়া চলবে না, যতদিন পর্যন্ত তোমার বিয়েটা হচ্ছে? বাবা, আসলে আমার বন্ধু আনিকা খুব অসুস্থ আছে, হসপিটালে আছে, তাই আমাকে এক্ষুনি যেতে হবে। আজকেই লাস্ট, আজকের পর আর আমি কখনোই বাসা থেকে বের হব না। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, তবে একটা কথা মনে রেখো, শুধু তোমার বন্ধু অসুস্থ বলে কিন্তু তোমাকে বাসা থেকে বের হতে দিচ্ছি। তাছাড়া কিন্তু তোমাকে আমি কোনোভাবেই বাসা থেকে বের হতে দিতাম না। তখন নেহা কোনো রকমে বাসা থেকে বের হয়ে আসে আর রেস্টুরেন্টে চলে আসে। সেখানে এসে দেখে তার বয়ফ্রেন্ড অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে তার জন্য। তাকে দেখতে পেয়েই তার বয়ফ্রেন্ড বলে ওঠে, হাই বেবি, তোমার এত লেট হলো কেন? আমি তো সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছিলাম, আর অপেক্ষা করতে করতে একদম বোর হয়ে যাচ্ছিলাম। আই এম সো সরি বেবি, আসলে আমার বাবা আমাকে কোনোভাবেই বাসা থেকে বের হতে দিচ্ছিল না, তাই এতটা লেট হয়ে গেছে। যাই হোক, আজ আমি তোমাকে সবকিছু খুলে বলবো। হ্যাঁ বেবি, তুমি আমাকে কি বলতে চাও বলো। আমি তো সেই কতক্ষণ ধরে তোমার কথা শুনবো বলে অপেক্ষা করে বসে আছি। আমার বাবা মাকে বিয়ের জন্য চাপ দিচ্ছেন। ওনার এক পরিচিত লোকের ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিতে চান, কিন্তু আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। কিন্তু বেবি, আমি তো এখনো পড়াশোনা করছি, চাকরি করছি না। আমার বাবা মাও তো এখনো আমাকে বিয়ে করতে দেবে না। আমি যদি আমার বাবার সঙ্গে আমার বিয়ের বিষয়ে কোনো কিছু বলি, তাহলে হয়তো আমার বাবা আমাকে বাড়ি থেকেই বের করে দেবে। আমি অত কিছু শুনতে চাই না, আমি জাস্ট তোমার মুখ থেকে এইটুকুই শুনতে চাই, তুমি আমার সঙ্গে সম্পর্কটা রাখবে নাকি রাখবে না।
আমি তোমাকে সম্পর্ক কেন রাখবো না? আমি তো অবশ্যই তোমার সঙ্গে সম্পর্ক রাখতে চাই, কিন্তু একটা বিষয় তোমাকে বুঝতে হবে। দেখো, টাকা পয়সা ছাড়া তো এই দুনিয়ায় কিছুই হয় না। আমি চাকরি করি না, যেহেতু আমার কাছে কোনো টাকা পয়সা নেই, তাই আমরা যদি কিছু একটা করি তখন টাকা পয়সা কোথায় পাবো বলো? টাকা পয়সা নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। আমার অ্যাকাউন্টে যথেষ্ট টাকা রেখেছেন আমার বাবা। আমরা ওই টাকা দিয়ে অনেক দিন চলে যেতে পারবো। আর এর মধ্যে তোমার চাকরির একটা বন্দোবস্ত হয়ে যাবেই। তাছাড়া আমার মা আমার বিয়ের জন্য অনেক স্বর্ণের গহনা বানিয়ে রেখেছেন। আমি প্রয়োজন হলে সেই গহনাগুলো আমার সঙ্গে নিয়ে আসব। কথাটা শুনে নিলয় যেন কোনোভাবেই নিজের লোভ সামলাতে পারছিল না। নিজের লোভ সামলাতে না পেরে নিলয় নেহাকে বলে, ঠিক আছে বেবি, আমি তোমার বুদ্ধি শুনে খুবই খুশি হয়েছি। আসলে আমার জীবনে তোমার মতো একটা মেয়ে মানুষের খুব প্রয়োজন, সেটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি। যাই হোক, হলে তুমি আগামী পরশুদিন সকালে কমলাপুর রেল স্টেশনে চলে আসবে। সেখান থেকে আমরা ট্রেনে কুমিল্লা চলে যাব। তারপর সেখান থেকেই শুরু হবে আমাদের নতুন জীবনের পথ চলা। ঠিক আছে, তাহলে এই কথাই রইলো। এখন তুমিও বাসায় যাও আর আমিও বাসায় যাই। এই কথা বলে নিলয় আর নেহা দুজনেই যার যার বাসায় চলে যায়। আর এদিকে নেহা বাসায় এসেই পালানোর জন্য ব্যাগপত্র গোছাতে শুরু করে। তার কাছে নগদে যত টাকা পয়সা ছিল, তার মায়ের কিনে রাখা স্বর্ণের গহনা ছিল, সব কিছু সে নিজের ব্যাগে নিয়ে নেয়। এদিকে দেখতে দেখতে তার বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সময় ঘনিয়ে এলো রাত 3টা বাজে। এমন সময় সে নিলয়কে ফোন করে। নিলয় তখন ঘুমোচ্ছিল। এত রাতে তাকে কেউ ফোন করে বিরক্ত করুক, এটা তার পছন্দ নয়। তাই সে অনেকটা রেগে গিয়ে ফোনটা রিসিভ করে বলে, এই নেহা, তোমার কি খেয়ে দেয়ে কোনো কাজ নেই? এত রাতে কেউ কাউকে ফোন করে? তুমি তো জানো এখন আমার ঘুমানোর সময়। নিলয়, তুমি সব কি বলছো? আজ তো তোমার আর আমার পালিয়ে যাওয়ার ডেট। আমি তো সবকিছু গুছিয়ে রেডি হয়ে বসে আছি। একটু পরে বাসা থেকে বের হব, আর এখন তুমি আমাকে এই কথা বলছো? সরি বেবি, আসলে আমার এই কথাটা মনে ছিল না, একদম ভুলে গেছিলাম। তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি রেডি হয়ে বাসা থেকে বের হচ্ছি। এই কথা বলতে বলতে নিলয় ফোন কেটে দিয়ে দেখে নেহা কিছুক্ষণের মধ্যেই বাসা থেকে বের হয়ে যায়। আর বাসার সামনে সে আগে থেকে একটা সিএনজি রিজার্ভ করে রেখেছিল। তারপর সিএনজি করে কমলাপুর রেল স্টেশনে ভোর 4টার মধ্যে চলে আসে। স্টেশনে পৌঁছে একের পর একটা ফোন করে যাচ্ছে নিলয়কে, কিন্তু নিলয় ফোন তুলছে না। এটা দেখে নেহা প্রচণ্ড পরিমাণ খেপে যেতে শুরু করে। লাস্ট বার যখন নেহা নিলয়কে ফোন করে, তখন নিলয় ফোনটা তুলে আর রিসিভ করে অপর পাশ থেকে বলতে থাকে, বেবি, একটা সর্বনাশ হয়ে গেছে। আমি যখন বাসা থেকে বের হচ্ছিলাম তখন আমার বাবা আমাকে দেখে ফেলেছে। এখন আমার বাবা আমাকে রুমে আটকে রেখেছে। তুমি 10 মিনিট ওয়েট করো, আমি দেখছি, যেভাবে পারি চলে আসবো। এই কথা বলে নিলয় ফোনটা কাটিয়ে তারপর বাসা থেকে বের হয়। আসলে ঘটনা এরকম কিছুই না। নিলয় ব্যাচেলার একটা ছেলে, তার বাবা মা শহরে থাকে না। আর যাই হোক ভিউয়ার্স, আমি মূল গল্পে যাই, আপনারা বাকি ইতিহাসটা গল্পে শুনবেন। তারপর নিলয় বাসা থেকে বের হয়ে স্টেশনে চলে আসে। আসলে কমলাপুর স্টেশন থেকে তার বাসা খুব একটা দূরে ছিল না, তাই 10 মিনিটের মতো সময় লাগে হেঁটে আসতে স্টেশনে। এসে দেখে নেহা তার জন্য অপেক্ষা করছে। তখন নেহার পাশে গিয়ে বসে আর নেহাকে বলে, নেহা, আমি তোমার বাবার চোখে ফাঁকি দিয়ে চলে এলাম, কিন্তু এখন কথা হচ্ছে তুমি যা যা বলেছিলে সব কিছু এনেছো তো? দেখো, আমি কিন্তু আমার বাসা থেকে একটা পয়সাও নিয়ে আসতে পারিনি। আমরা দুজন চলবো কি করে? আরে বাবা, আমি তোমাকে বললাম তো এই বিষয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। আমি সব কিছু গোছগাছ করে তারপরে বাসা থেকে বের হয়েছি। এই যে আমার পাশটা দেখতে পাচ্ছো, এটা ভর্তি টাকা আর গহনা। আর আমার অ্যাকাউন্টে তো যথেষ্ট অ্যামাউন্ট আছেই, তাই তোমার চিন্তার কোনো কারণ নেই। তুমি সত্যি বলছো তো? আমার কিন্তু একদম বিশ্বাস হচ্ছে না। তুমি আমাকে একটু দেখাও তো দেখি। তখন নেহা তার পার্স খুলে সবগুলো টাকা আর গহনা নিলয়কে দেখায়। এটা দেখে নিলয় কোনোভাবেই লোভ সামলাতে পারে না, তাই নিলয় নেহাকে বলে, বেবি শোনো, এটা কমলাপুর রেল স্টেশন।
এখানে চুরির টাকা দিলে হয় হামেশাই হয়ে থাকে। আর তুমি তো মেয়ে মানুষদেরকে চোর ডাকাতেরা একটু বেশি সহজ সরল মনে করে। তাই একটা কাজ করো, তোমার এই পার্সটা আমার কাছে দাও, আমি আমার কাছে রাখি, তাহলে এটা সবচেয়ে বেশি নিরাপদ থাকবে। নেহা তখন আর দুবার চিন্তা না করে তার পার্সটা নিলয়ের হাতে তুলে দেয়। আর তখনই নিলয় নেহাকে বলে, বেবি, তুমি এখানে 2 মিনিট ওয়েট করো, আমার না খুব জোরে হিসু পেয়েছে, পাশেই টয়লেট আছে, আমি হিসু করে এক্ষুনি চলে আসবো। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি এক্ষুনি চলে আসবে। ট্রেন ছাড়তে আরো 25 মিনিট সময় বাকি আছে। এই কথা বলে নিলয় সেখান থেকে চলে যায়। আর এদিকে নেহা বসে বসে নিলয়ের জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট পেরিয়ে যায়, নিলয়ের আসার নাম গন্ধ নেই। এদিকে নেহা ফোন করতে থাকে, কিন্তু ফোন সুইচ অফ বলছে। নেহা কিছু ভাবতে পারছে না নিলয়ের কিছু হয়েছে। যখন ট্রেন ছাড়তে আর 5 মিনিট বাকি, তখন নিলয়কে ফোনে পাওয়া যায়। আর তখনই নেহা বলতে থাকে, কি ব্যাপার নিলয়, কোথায় তুমি? তুমি তো আমাকে বললে অপেক্ষা করতে, তারপর কোথায় চলে গেলে? আর এখন আসছো না কেন? একটু পরে তো ট্রেন ছেড়ে দেবে। বেবি, সর্বনাশ হয়ে গেছে। আমি যখন স্টেশন থেকে বের হলাম, তখনই আমার বাবা কিছু ছেলেপেলে নিয়ে আমাকে ধরে বেঁধে বাসায় নিয়ে এসেছে। আমার মনে হয় আজ আর তোমার সঙ্গে পালানো হবে না। বাই বেবি, আমাকে ক্ষমা করে দাও। এই কথা বলে আর কোনো উত্তরের অপেক্ষা না করে নিলয় ফোনটা কেটে দেয়। আর এদিকে নেহা কি করবে কিছুই ভাবতে পারছে না, কারণ সে বাড়ি থেকে এতগুলো টাকা আর গহনা নিয়ে পালিয়ে এসেছে। এখন সে খালি হাতে কিভাবে বাসায় ফিরে যাবে? আর বাসায় ফিরে গিয়েই বা বাবা মাকে কি বলবে, কিছুই ভাবতে পারছে না। তাই সে আনমনা হয়ে রেল স্টেশনে হাঁটছিল। আর তখনই তার নীলার সঙ্গে ধাক্কাটা লাগে। তারপরের ঘটনা তো আপনারা দেখলেনই। চলুন এখন আমরা বর্তমান সময়ের গল্পটা বলি। নেহা তখন আনমনা হয়ে রেল স্টেশনে এক পাশে গিয়ে বসে। আর নীল তখন বন্ধুদের সাথে কথা বলছিল। এমন সময় হঠাৎ তার বাড়ি থেকে ফোন আসে। কি রে নীল, কোথায় তুই? তোর রুমের দরজা খোলো। আর তুই রুমে নেই, এত রাতে কোথায় গেছিস? মা, তুমি এত তাড়াতাড়ি কিভাবে সব কিছু ভুলে যাও, আমি সেটাই বুঝতে পারছি না। তোমাকে তো আমি বলেছিলাম আজ আমি আমার বন্ধুদের সঙ্গে ঘুরতে যাইতেছি কক্সবাজার, কিন্তু তুমি এত তাড়াতাড়ি কিভাবে ভুলে গেলে? ও, আসলে আমার এটা তো মনেই ছিল না। কিন্তু একটা কথা খুব দুঃখের সহিত তোকে বলতে হচ্ছে, আজ তোর ঘুরতে যাওয়া হবে না। কারণ আজ দুপুরে তোর বাবা বাড়িতে আসবেন। তখন তোর বাবা ওনার পরিচয় তো একজনের মেয়ের সঙ্গে তোর বিয়ের কথা বলছেন, তাই তোর ঘুরতে যাওয়া হবে না। মানে কি? আমি তো তোমার কথা রাখা ওরা কিছুই বুঝতে পারছি না। আমি এখন বিয়ে করছি না, তো আমি এখন পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতে চাই। ওসব কথা আমাকে বলে কোনো কাজ হবে না বাবা। তোমার বাবা যখন সিদ্ধান্ত নিয়েছেন তোমার বিয়ে দেবেন, তখন সেটাই হবে। তুমি তো খুব ভালো করেই জানো। আর তোমার বাবা ওনার মুখের উপর কথা বলা একদমই পছন্দ করে না। তাই আমিও তোমার কাছে আশা করব তুমি এই বিষয়ে আর কোনো ঝামেলা না করো। দেখো মা, এখন আমি কমলাপুর রেল স্টেশনে আছি, একটু পরে আমরা ট্রেনে উঠব, আর এখন তুমি এমন কথা বলছো? হ্যাঁ বাবা, আমি বলতে বাধ্য হয়েছি, তাই আর কোনো উপায় নেই। তুমি এক্ষুনি ফিরে আসো। বাসায় ফিরে না আসো আর এই কথাটা যদি তোমার বাবার কান পর্যন্ত পৌঁছায়, তাহলে তোমার বাবা কি করবে সেটা তুমি খুব ভালো করেই জানো। ঠিক আছে মা, তুমি ফোনটা রাখো, আমি দেখছি কি করা যায়। আমি আমার বন্ধুদেরকে বুঝিয়ে কক্সবাজার না যাওয়ার চিন্তা করছি। চিন্তা করছি মানে? তুমি কি বলতে চাইছো? ওসব কথা বলে কোনো লাভ হবে না। তোমার ঘুরতে যাওয়া হবে না মানে হবে না। আমি আর কোনো কথা শুনতে চাইছি না। তোমার বাবা বাসায় ফেরার আগেই আমি তোমাকে বাসায় দেখতে চাই, এটাই আমার শেষ কথা। এই কথা বলে নীলের মা ফোনটা কেটে দেয়। আর এদিকে তার বন্ধুরা তাকে ট্রেনে ওঠার জন্য তাড়া দিতে থাকে। তখন সে কোনো উপায়ন্তর না দেখে তার বন্ধুদেরকে বিষয়টা বুঝিয়ে বলে। আর তারপর তার বন্ধুরা চলে যায়। এদিকে নীল ধীরগতি নিঃশ্বাস ফেলতে ফেলতে স্টেশনের এক পাশে এসে বসে। তখন সে দেখতে পায় একটু দূরেই সেই অচেনা মেয়েটা গভীর চিন্তিত হয়ে বসে আছে। কিছুক্ষণ আগে যে মেয়েটার সঙ্গে ধাক্কা লেগেছিল আর অনেকগুলো কথা শুনেছিল, তাই সে আস্তে আস্তে মেয়েটার পাশে গিয়ে বসে। কি ব্যাপার, আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কোনো সমস্যা হয়েছে নাকি?
আপনি তো অনেকক্ষণ আগে স্টেশনে এসেছিলেন, তাহলে ট্রেনে উঠলেন না কেন? আপনি আবার এখানে এসেছেন? আপনি কেন বুঝতে পারছেন না? আপনাকে আমি সহ্য করতে পারছি না। তারপরও কেন আপনি আমাকে এখানে বিরক্ত করতে এসেছেন? আপনি এখান থেকে চলে যান আর আমাকে আমার মতো থাকতে দিন। তখন পাশ দিয়ে একটা ছেলে চা গরম বলে চেঁচিয়ে যাচ্ছিল, আর নেহা ওই ছেলেটাকে ডাক দিয়ে 1 কাপ চা দিতে বলে। ছেলেটা নেহার দিকে 1 কাপ চা এগিয়ে দেয়। মানছি, একটু আগে আপনার সঙ্গে আমার একটা ভুল বোঝাবুঝি হয়েছে, কিন্তু আপনি আমাকে পাশে রেখে একা একা চাটা খেতে পারবেন? মানে আমি আপনাকে এটা বোঝাতে চাইছি যে একা একা চা খেতে ভালো লাগে। আপনি তোমার মতো পরিচিত কেউ নন, আর আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই, তাই আমি আপনাকে চা কেন অফার করব? আমি এখানে একাই আছি, তাই আমি একাই চাটা খাবো। আপনার যদি খাওয়ার ইচ্ছে থাকে আপনি খেতে পারেন। আই হ্যাভ ডোন্ট প্রবলেম। কিন্তু আমার তো আপনার পয়সা দিয়ে চা খেতে ইচ্ছে করছে। যদি কিছু মনে না করেন তাহলে আপনি একটা চাকরিতে দিন না, আপনার সঙ্গে বসে বসে চা খাই আর গল্প করি। তখন নেহা ওই চাওয়ালা ছেলেটার কাছ থেকে আরেক কাপ চা কিনে নেয় আর সেটা নীলের হাতে তুলে দেয়। তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেলতে ফেলতে চায়ের চুমুক দিতে থাকে। তখন নীল নিজের থেকেই বলে, আচ্ছা ম্যাডাম, দেখুন আপনার সঙ্গে আমার যা হয়েছে তো হয়েছে, এখন তোমার সেই সব কিছু মনে রেখে কোনো লাভ নেই। তাই আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, দয়া করে যদি উত্তর দেন। হ্যাঁ, কি বলবেন বলুন, আমি শুনছি। আপনি তো অনেকক্ষণ আগে স্টেশনে পৌঁছেছিলেন, তাহলে ট্রেনে উঠতেই পারতেন, কিন্তু আপনি সেটা না করে এখানে কেন বিষণ্ণ মনে বসে আছেন? যদি কিছু মনে না করেন তাহলে এর কারণটা জানতে পারি? আসলে আমি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে পালাবো বলে এসেছিলাম বাসা থেকে। অনেক টাকা পয়সা আর স্বর্ণের গহনা নিয়ে এসেছিলাম, কিন্তু আমার যতদূর মনে হচ্ছে আমার বয়ফ্রেন্ড আমার থেকে সেগুলো কৌশলে নিয়ে নিয়েছে এবং তারপরে এখান থেকে কেটে পড়েছে। কি বলছেন আপনি? আপনার বয়ফ্রেন্ড এতটা স্বার্থপর? আসলে আপনারা মেয়ে মানুষরা না এরকমই, যে কাউকে সহজে অনেক বেশি বিশ্বাস করেন আর খুব তাড়াতাড়ি ঠকে যান আপনারা। মেয়েরা এত বোকা কেন বলেন তো? এই যে মিস্টার, ঠিক করে কথা বলুন। আমি মোটেও বোকা নই, আমি তাকে ভালোবাসতাম, তাই তো আমি এত কিছু নিয়ে এখানে চলে এসেছি। মাকে নিয়ে সংসার করব বলে আপনারা ছেলেরা, প্রতারক ছেলেরা ভালোবাসার মূল্য দিতে জানেন না। আপনার সঙ্গে আমি একমত হতে পারলাম না। মানুষ মানে মুহূর্তের রং বদলায়, এটাই স্বাভাবিক, কিন্তু কোনো একটা প্রজাতি নির্দিষ্ট নয়। ছেলেরা যেমন বিশ্বাসঘাতকতা করে তেমনি মেয়েরাও বিশ্বাসঘাতকতা করতে পারে, সেটা শুধু সময় আর স্থান ভেদে হয়। আরে যা, আমি আপনাকে এসব কথা কেন বলছি বলেন তো? আপনি তো আমার পরিচিত কেউ নন, কিংবা আপনার সঙ্গে আমার কোনো সম্পর্কও নেই, তাহলে আমি এসব কথা আপনাকে কেন বলছি? আর আপনাকে বলি বা আমার কি লাভ হবে? আসলেই তো, আপনি আমাকে কেন এই কথাগুলো বলছেন আর আমি বা কেন শুনছি এই কথাগুলো? আমারও তো আপনার এই কথাগুলো শুনে সেরকম কোনো লাভ হবে বলে মনে হয় না। যাই হোক, আপনি এখন কি করবেন চিন্তা করছেন? বাসায় ফিরে যাবেন নাকি অন্য কিছু? আমি কোনো কিছুই ভাবতে পারছি না, কি করব আমি, আর এখন আমার কি করা উচিত। আসলে আমার মেজাজটা খুবই খারাপ হয়ে গেছে। আমি আমার মায়ের আলমারি থেকে মায়ের বিয়ের গহনা সহ আমার বিয়ের জন্য অনেকগুলো গহনা তৈরি করে রেখেছিল, সেগুলোই নিয়ে চলে এসেছিলাম, আর বেঈমানটা সব কিছু নিয়ে পালিয়ে গেল। দেখুন, আমি আপনার বন্ধু নাই হতে পারি, কিন্তু বন্ধু হিসেবে একটা উপদেশ আপনাকে দিতে পারি। যদি সেটা মানেন তাহলে হয়তো আপনার ভালো হবে। উপদেশ দাও, আবার আপনি দিবেন কেন বলেন তো? আমাকে উপদেশ বা বুদ্ধি আপনার কি লাভ? আমি যতদূর জানি আপনি তো আমার পরিচিত বা আত্মীয় কেউ নন। দেখুন, আমরা সবাই মানুষ, আর মানুষ মানুষের জন্য, তাই আপনাকে একটু উপকার করতে পারলে আমার সেরকম লাভ না হলেও ক্ষতি হবে না, সেটা আমি জানি। আচ্ছা ঠিক আছে, আমাকে এত নীতি কথা শোনাতে হবে না। কি বলতে চান বলুন। আমার যদি আপনার অ্যাডভাইস পছন্দ হয় তাহলেই আমি হয়তো সব কিছু করব, আর নয়তো আমার মনে যা আসে আমি তাই করব। আপনি এখন আমার সঙ্গে চলেন, আমি আপনাকে আপনার বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার বাবা মা সবাই এতক্ষণে জেনে গেছে আমি বাসা থেকে পালিয়ে এসেছি,
আর এখন আমি বাসায় কোন মুখ নিয়ে দাঁড়াবো বলতে পারেন? শুনুন, তাহলে আমি বলছি, আপনি আপনার বাসায় ঢুকবেন, আপনার পেছন পেছন আমিও আপনার বাসায় ঢুকবো। তখন আপনার বাবা মা আপনার বাসা থেকে এভাবে চলে আসার কারণ জানতে চাইবে, কেন আপনি তাদেরকে এভাবে ঠকিয়েছেন। তখন আপনি চুপচাপ দাঁড়িয়ে থাকবেন, যা বলার আমি বলবো। কিন্তু আপনি আমার বাবা মাকে ম্যানেজ করতে পারবেন? আমার বাবা কিন্তু প্রচন্ড রাগী মানুষ। আমার বাবাকে কিন্তু সহজে কেউ কোনো কথা শোনাতে পারে না। দেখুন, আপনি ওসব কিছু আপনাকে চিন্তা করতে হবে না। ওইসব চিন্তা আপনি আমার উপর ছেড়ে দেন। আপনি শুধু নিজের উপর কনফিডেন্স রাখেন, আর আপনার বয়ফ্রেন্ড আপনার সঙ্গে যেটা করেছে সেটা ভুলে যাওয়ার চেষ্টা করুন। কিন্তু শোনেন, একটা কথা আপনাকে বলেই নেই, আমার সঙ্গে যেটা করেছে সেটার জন্য আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। যদি ওই শুয়োরের বাচ্চা কোনো দিন আমার সামনে এসে দাঁড়ায়, তাহলে ওকে আমি একদম খুন করে ফেলবো। আচ্ছা, আপনি একটা কাজ করেন তো, আপনার বয়ফ্রেন্ডের কোনো ছবি আছে আপনার কাছে? আপনার বয়ফ্রেন্ডের একটা ছবি আপনি আমাকে দেখাতে পারবেন? হ্যাঁ, অবশ্যই আছে। সে আমার বয়ফ্রেন্ড, আর তার ছবি আমার কাছে থাকবে না এরকম হয় নাকি? আপনি একটু ওয়েট করুন, আমি এক্ষুনি আপনাকে দেখাচ্ছি। এই কথা বলে নেহা তার ব্যাগ থেকে মোবাইলটা বের করে আর মোবাইল বের করে নীলকে নীলের একটা ছবি দেখায়। আর তখন নেহা নীলকে বলে, এই যে দেখুন, এটাই আমার বয়ফ্রেন্ড। দেখুন তো চিনতে পারেন কিনা? হ্যাঁ, আমি তো আপনার বয়ফ্রেন্ডকে চিনি। সে তো আমাদের এলাকাতেই থাকে। যদি আর তার সঙ্গে পার্সোনালি আমার পরিচয় নেই, তবে দু একবার দেখা হয়েছে। তবে একটা কথা আপনাকে বলতে খুব ইচ্ছে করছে, আপনি এই ছেলেটার সঙ্গে প্রেম করতে গেলেন কেন? মানে আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই ছেলেটার তো চরিত্রের সমস্যা আছে। এই ছেলেটা আমাদের এলাকার আরও 2-3টা মেয়ের সঙ্গে সম্পর্ক করে, সে হয়তো নিজেও জানে না যে তার কয়টা গার্লফ্রেন্ড আছে। কি বলছেন আপনি? আমি তো নিজেকে বিশ্বাসই করতে পারছি না। যার সঙ্গে এতদিন ধরে সম্পর্কে আছি তার বিষয়ে আমি কোনো কিছু জানি না। আপনি সত্যি বলছেন নাকি আমাকে? আপনি নতুন করে ইমপ্রেস করার জন্য বাড়িয়ে বলছেন? দেখুন ম্যাডাম, আপনাকে ইমপ্রেস করার মতো ইচ্ছা আর কারণ কোনোটাই আমার নেই। শুধু আপনি কেন, কোনো মেয়েকে ইমপ্রেস করার ইচ্ছা আমার নেই। আর যদি থাকতো তাহলে হয়তো এতদিনে আপনার বয়ফ্রেন্ডের মতো আমারও বেশ কয়েকটা গার্লফ্রেন্ড আমার পকেটে থাকতো। তাছাড়া প্রেম টেম করার মতো যোগ্যতাও আমার নেই। আচ্ছা ঠিক আছে, ওইসব কথা এখন বাদ দেন। আপনি আমাকে অন্য কিছু বলতে চেয়েছিলেন, সেটাই বলুন। আচ্ছা ঠিক আছে, ওইসব কথা এখন বাদ দেন। আপনি আমাকে অন্য কিছু বলতে চেয়েছিলেন, সেটাই বলুন। হ্যাঁ, আমি যেটা বলছিলাম সেটাই আপনাকে বলি। আপনার বয়ফ্রেন্ড নীল একটা দুশ্চরিত্র ছেলে। সে মেয়েদেরকে শুধু ব্যবহার করে। আচ্ছা একটা কথা, আপনি বললেন তো আপনার বয়ফ্রেন্ড নীলই আপনাকে মাঝে মধ্যেই রুম ডেটের অফার করতো, তাই না? হ্যাঁ, সে আমাকে 2-3 বার রুম ডেটের অফার করেছে, কিন্তু আমি সেরকম মেয়ে নই। আমি ভদ্র ফ্যামিলির মেয়ে। আমি কেন তার সঙ্গে বিয়ের আগে তার সঙ্গে ফিজিক্যাল রিলেশন করতে যাব? ও যাই হোক, তাহলে আপনি বড় বাঁচা বেঁচে গেছেন। আর যদি আপনি তার সঙ্গে ফিজিক্যাল রিলেশন করে ফেলতেন তাহলে হয়তো বিষয়টা অন্য কিছু হয়ে যেত। যেমন ধরুন, আপনি যদি তার সঙ্গে ফিজিক্যাল রিলেশন করতেন, অ্যাক্সিডেন্টলি আপনি যদি প্রেগনেন্ট হয়ে যেতেন তাহলে কি করতেন? হ্যাঁ, আমি তো এখন সেই চিন্তাটাই করছি। আমি যদি অ্যাক্সিডেন্টালি প্রেগনেন্ট হয়ে যেতাম তাহলে আমি কি করতাম? বড়জোর বেঁচে গেছি যে আমি তার সঙ্গে ফিজিক্যাল রিলেশনে জড়াইনি। যাই হোক, ওসব কথা এখন বাদ দিন। চলুন আপনাকে বাসা পর্যন্ত এখন পৌঁছে দিই, তারপর যা হওয়ার তাই হবে। বলতে বলতে নীল নেহাকে নিয়ে স্টেশন থেকে বের হয় আর একটা অটো রিক্সা করে নেহার বাসা পর্যন্ত চলে আসে। বাসার সামনে এসে রিক্সা দাঁড়াতেই নেহা নীলকে বলে, দেখুন, আমার খুব ভয় করছে। আমার বাবা কিভাবে রিয়েকশন করবে আমি সেটাই বুঝতে পারছি না। আমাকে তো বললাম এত চিন্তা করার কিছুই নেই। আপনি আমার উপর ভরসা রাখুন, যা হয় আমার উপরই হবে। আর চিন্তা করার কিছুই নেই। সো প্লিজ আপনি শুধু ভিতরে নিয়ে চলেন আমাকে। তখন নেহা মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক সম্মতি জানিয়ে সিঁড়িতে উপরে উঠতে থাকে। তাদের ফ্ল্যাট 4 তলার, নিচের 3 ফ্ল্যাট ভাড়া দেওয়া। দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দেওয়ার বেশ কিছুক্ষণ পর নেহার বাবা এসে দরজা খুলে আর নেহাকে দেখতে পেয়ে ঠাস করে তার গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। তোমার এত বড় সাহস হলো কি করে? তুমি আমাদের কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে গেছো, আর সঙ্গে ওই বাদরটা কে? এটা কাকে নিয়ে এসেছো?
নীল তখন নেহাকে কিছু বলার সুযোগ না দিয়ে নিজে বলতে থাকে। আঙ্কেল প্লিজ আপনি শান্ত হন, যেটা ঘটেছে সেটা এখানে দাঁড়িয়ে আলোচনা করার বিষয় নয়। আপনি প্লিজ ভিতরে চলুন, আমি আপনাকে সবটা বুঝিয়ে বলছি। কিন্তু আপনি এইভাবে চেঁচামেচি করে প্রতিবেশীদেরকে কোনো কিছু জানাবেন না। তুমি আমাকে কি বুঝিয়ে বলবে বলো? আর তুমি কে? তুমি তো নেহার বন্ধু নাও, তোমাকে তো আজকের আগে কখনো দেখিনি। হ্যাঁ আঙ্কেল, আপনি একদম ঠিক ধরেছেন। না, আপনার মেয়ের সঙ্গে আমার কোনো বন্ধুত্ব বা অন্য কোনো সম্পর্ক নেই। আজকে আপনার মেয়ের সঙ্গে পরিচয় হয়েছে। এখন প্লিজ আপনি ভিতরে চলেন, মাথাটা ঠান্ডা করেন, তারপর আমি আপনাকে সব কিছু বুঝিয়ে বলি। এই কথা শুনে নেহার বাবা নিজেকে একটু শান্ত করে আর চুপচাপ ড্রয়িং রুমে এসে বসে। তারপর কিছুক্ষণ পর নীলের দিকে তাকিয়ে বলে, আমি কিন্তু আর ধৈর্য ধরে রাখতে পারছি না। তুমি কি বলবে বলো, তা না হলে কিন্তু আমার মেজাজ খুব খারাপ হয়ে যাচ্ছে, এমনিতেই মাথা গরম আছে। হ্যাঁ দেখুন আঙ্কেল, আমি যেটা বলবো তারপর আপনার রিয়াকশন কি হবে সেটা আমি সত্যিই জানি না, কিন্তু সত্যি সেটা আপনাকে জানতেই হবে। আপনার মেয়ে একটা ছেলের সঙ্গে রিলেশনে ছিল, কিন্তু আপনি নাকি আপনার মেয়ের জন্য বিয়ের সম্বন্ধ করছেন। তাই আপনার মেয়ে সেই ছেলেটার সঙ্গে পালিয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে চলে গিয়েছিল। নেহা, তোমার এত বড় দুঃসাহস হবে সেটা আমি কল্পনাতেও চিন্তা করিনি। তুমি আমার মেয়ে সেটা ভাবতেও আমার ঘেন্না লাগছে। আঙ্কেল প্লিজ আপনি শান্ত হন, আমি আপনাকে কি বলতে চাইছি সেটা আগে আপনি শুনুন, তারপর যা বলার বলুন। তখন নেহার বাবা নিজেকে একটু শান্ত করে সোফায় বসেন আর নীলকে বলতে বলেন। তখন নীল বলতে থাকে, হাসালি আঙ্কেল, যে ছেলেটার সঙ্গে আপনার মেয়ে রিলেশনে ছিল সেই ছেলেটা একটা প্রতারণা করে আপনার মেয়েকে ঠকিয়েছে। তাই আপনার মেয়ে এসব কিছুই সহ্য করতে না পেরে আত্মহত্যা করতে গিয়েছিল, আর সেখান থেকে আমি তাকে বাঁচিয়ে নিয়ে এসেছি। তুমি এই মেয়েটাকে বাঁচালে কেন? এই মেয়েটা তো মরে যাওয়া উচিত ছিল। যে মেয়ে নিজের বাবা মায়ের মান সম্মানের কথা চিন্তা করে না, সে মেয়ে বেঁচে থেকে কী লাভ? সে তো মেয়ে নামে কলঙ্ক। আঙ্কেল প্লিজ আপনি শান্ত হন। দেখুন, আমি আপনার মেয়ের সাথে কথা বলে জানতে পারলাম যে নেহা আপনাদের একমাত্র মেয়ে, আর একমাত্র মেয়ে যে বাবা মায়ের কথাটা প্রিয় হয় সেটা আমি খুব ভালো করে জানি। তাকে অনেক কষ্ট করে বুঝিয়ে সুঝিয়ে আপনার এখানে নিয়ে এসেছি, কারণ আমি এটা খুব ভালো করে জানি আপনি উপরে যতই রাগ দেখাচ্ছেন না কেন আপনার মেয়েকে আপনি প্রচণ্ড ভালোবাসেন। যে মেয়ে নিজের বাবা মায়ের ভালোবাসার কথা চিন্তা করে না, যে বাবা মা তাকে 20টা বছর ধরে আদর করে যত্ন করেছে, সেই বাবা মায়ের কথা চিন্তা না করে বয়ফ্রেন্ডের সঙ্গে পালিয়ে যাওয়ার চিন্তা করি, সেই মেয়েকে আর যাই হোক ভালোবাসা যায় না। এই কথাটা আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন? যদি হাত দিয়ে বলতে পারেন তাহলেই আমি বিশ্বাস করব, নয়তো বলবো আপনি শুধু মুখেই বলছেন। তখন নেহার বাবা আর কোনো কথা বলে না, চুপচাপ বসে আছে। আর তখনই নীল নেহাকে বলে, দেখলে তো, তুমি তো বয়ফ্রেন্ডের সঙ্গে রাগ করে নিজেকে শেষ করে দিতে চাইছিলে। আর তুমি নিজেকে যদি শেষ করে দিতে তাহলে তোমার বাবা মা কতটা কষ্ট পেত। হয়তো তোমার মৃত্যুর খবর শুনে তারাও হয়তো স্ট্রোক করে মারা যেত, কারণ তুমি তোমার বাবা মায়ের একমাত্র আদরের সন্তান। এই কথা বলতে বলতে নীল নেহাকে চোখের ইশারায় তার বাবার পা ধরে ক্ষমা চাইতে। তখনই নেহা হাউমাউ করে কাঁদতে কাঁদতে তার বাবার পায়ে জড়িয়ে ধরে বলতে থাকে, বাবা প্লিজ আমাকে তোমরা ক্ষমা করে দাও, আর কখনোই এমন কাজ করব না। জীবনে যা ভুল করার করেছি, আর কোনো ভুল করব না। এখন থেকে তোমরা যা বলবে আমি তাই করব। হ্যাঁ আঙ্কেল, নেহা একদম ঠিক কথাই বলেছে। হাজার হোক নেহা আপনাদের সন্তান। নেহার ভুলগুলো যদি আপনারা ক্ষমা না করেন তাহলে সে কোথায় যাবে বলেন? সে যেহেতু এত করে আপনাদের কাছে ক্ষমা চাইছে, আপনি প্লিজ নেহাকে ক্ষমা করে দিন। আর একটা কথা আঙ্কেল, আমি শুনেছি আপনি নাকি তাকে বিয়ের জন্য প্রেশার দিচ্ছেন। তাই আমি বলবো, সে যেহেতু এরকম একটা অ্যাক্সিডেন্ট থেকে বের হয়ে এসেছে, তাই আপনারা প্লিজ তাকে একটু সময় দেন নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য। তারপর না হয় এসব কিছু নিয়ে চিন্তা করা যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি একটু বসো, আমি তোমাকে আপ্যায়নের বন্দোবস্ত করি। না, কেন? সেটার কোনো প্রয়োজন হবে না। আসলে আমি এখন বাসায় গিয়ে আমার মায়ের সঙ্গে নাস্তা করব। আসলে আমি প্রতিদিন সকালে আমার মায়ের সঙ্গে নাস্তা করি, কিন্তু আজ অ্যাক্সিডেন্টলি আমি আবার বন্ধুদের সঙ্গে ট্যুরে চলে যাচ্ছিলাম, কিন্তু কোনো একটা কারণ আছে আজ আমার ট্যুরে যাওয়া হচ্ছে না। আর হয়তো আল্লাহ তাআলা এটাই চেয়েছিলেন, আমি যদি আজ বন্ধুদের সঙ্গে ট্যুরে চলে যেতাম তাহলে হয়তো আপনার মেয়েকে আপনাদের হাতে পৌঁছে দিতে পারতাম না। যাই হোক বাবা, আমি কিন্তু তোমার কোনো কথাই শুনছি না। তোমার আন্টি এতক্ষণ বসে বসে কান্না করেছিলেন।
একটা মাত্র মেয়ে তো, খুব ভালোবাসি মেয়েকে, তাই মেয়ের এভাবে চলে যাওয়াটা মেনে নিতে পারেননি। তুমি জাস্ট 1 ঘন্টা সময় দাও, আমি তোমার আন্টিকে বলছি এক্ষুনি নাস্তা রেডি করতে। নীল অনেক নিষেধ করার পরও নেহার বাবা কোনো কথাই শুনলেন না। তিনি নেহার মাকে নাস্তা রেডি করতে বলেন, আর তারপর নাস্তা শেষ হলে নীল তাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নিজের বাসার উদ্দেশ্যে রওনা দেয়। আর নেহা তাকে গাড়ির গেট পর্যন্ত এগিয়ে দেয়। যখন গাড়িতে উঠে যাচ্ছিল তখন নেহা বলে, তা মিস্টার, আপনি এত বড় একটা উপকার করলেন, আপনাকে তো ধন্যবাদ জানানোই হলো না। অন্তত আপনার ফোন নাম্বারটা দিয়ে যান, যাতে মাঝে মধ্যে আপনার খোঁজ খবর নিতে পারি। ফোন নাম্বার নেবেন না? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই এলিয়েন। এই বলে নিজের একটা অটোতে উঠে আর তারপর বাসে চলে আসে। বাসে এসে কলিং বেল চাপ দিতেই তার মা দরজা খুলে আর দরজায় দাঁড়িয়ে থেকেই বলতে থাকে, কি ব্যাপার নীল? স্টেশন থেকে আসতে তো এত সময় লাগে না? তুমি এতক্ষণ কোথায় ছিলে? এখন ভিতরে চলো, তারপর সময় করে সব কিছু খুলে বলবো। এখন বলা যাবে না, অনেক সময় লাগবে। বলতে বলতে সে তার মাকে নিয়ে ভিতরে চলে আসে আর বিছানায় এসে শুয়ে একটা লম্বা ঘুম দেয়। বিকাল প্রায় 3টা হবে বাজে। সে তখনও ঘুমাচ্ছিল। এমন সময় হঠাৎ করে ফোনের রিংটোন বাজতে শুরু করে। মোবাইলটা হাতে নিয়ে দেখে একটা আননোন নাম্বার থেকে ফোন এসেছে। সে সচরাচর আননোন নাম্বারে ফোন রিসিভ করে না, কিন্তু পরপর ফোনটা বেজে যাচ্ছিল, তাই সে ফোনটা রিসিভ করে। কি ব্যাপার মিস্টার, ফোন রিসিভ করতে ভয় লাগে নাকি? সে কখন থেকে ফোন দিয়েই চলেছে, কিন্তু আপনি কোনোভাবেই ফোনটা রিসিভ করছেন না কেন বলেন তো? কে আপনি আর আপনার ফোন রিসিভ করতে হবে সেটা কোন গ্রন্থে লেখা আছে? ও পরিচিত কাউকে এত কল করতে হয় নাকি? আরে সকালবেলা আমাকে এত বড় একটা বিপদের হাত থেকে বাঁচালেন, আর এখন জিজ্ঞেস করছেন কি? আপনি তো বড্ড ভুলো মনের মানুষ, কোনো কিছুই মনে রাখতে পারেন না। ও আপনি নেহা? আসলে তখন তো আপনি শুধু আমার নাম্বারটা নিয়েছিলেন, আপনার নাম্বারটা তো আমাকে দেননি, তাই আপনার নাম্বারটা চিনতে পারিনি। যাই হোক, আমি চলে আসার পর আর কোনো গন্ডগোল হয়নি তো? আরে না, আপনি যেভাবে গল্পটাকে সাজিয়েছেন, এরপর কি আর গন্ডগোল হওয়ার কোনো চান্স আছে? যাই হোক, কি করছিলেন আপনি? কি আর করব, বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে তো পারলাম না, তাই ঘুমাচ্ছিলাম। আর আপনি কি করছেন? একজনের সঙ্গে কথা বলছি। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে কথা বলুন, আর কথা শেষ হলে মন চাইলে ফোন দিয়েন। আরে বাবা, আপনি এরকম কেন বলেন তো? আমি তো আপনার সঙ্গেই কথা বলছি, সেটাই তো বললাম। আর আপনি এত বেশি বোঝেন কেন, সেটাই বুঝতে পারছি না। ও আসলে আমি আপনার কথাটা বুঝতে পারিনি। যাই হোক, এখন কি চিন্তা ভাবনা করছেন? আবার নতুন করে কারোর সঙ্গে প্রেম করবেন নাকি? না, সেসব কিছু নিয়ে এখনো তেমন কোনো চিন্তা করিনি। তবে একজনকে আমার খুব ভালো লেগে গেছে। সে যদি আমার সাথে প্রেম করতে চায়, অবশ্যই আমি তার সঙ্গে প্রেম করব। আপনার মেয়েরা পারেনও বটে, একটা মেয়েরই আসল অবদান হলো না, আর একটা প্রেম করার ইচ্ছে করছেন। যাই হোক, সেসব আপনাদের নিজেদের ব্যক্তিগত ব্যাপার, আমি কেন সেসব নিয়ে নিজেকে ইনভলভ করছি? আচ্ছা, আপনি এত আনরোমান্টিক কেন বলেন তো? বয়স তো কম হলো না, একটা প্রেম টেম করেন। আর প্রেম করতে না পারলে বিয়ে তো করেন। প্রেম হয়তো আমাকে দিয়ে হবে না, তবে বিয়েটা হবে হয়তো, কারণ আমার মা বলেছে আমার বাবা নাকি আমার জন্য বিয়ের সম্বন্ধ করছেন, তাই বিয়েটা হয়তো হয়ে যেতে পারে। কিন্তু আমার মন প্রাণ রোমান্টিক ছেলের সঙ্গে কে প্রেম করবে বলেন তো? আচ্ছা, যদি কিছু মনে না করেন একটা কথা বলি, আপনি কেমন মেয়ে পছন্দ করেন? যদি বলতেন তাহলে হয়তো আমি আপনাকে একটু সহযোগিতা করতে পারতাম। না ম্যাডাম, আমাকে সহযোগিতা করার কোনো প্রয়োজন নেই, আপনি নিজের চরকে তেল দেন। আমি রাখছি, খুব ঘুম পাচ্ছে, ঘুমাবো আমি। আপনি আমার কাঁচা ঘুমটা ভেঙে দিলেন। ও তাই নাকি? আচ্ছা সরি, রাখছি তাহলে। ভালো থাকবেন, টাটা, বাই বাই। এই কথা বলে নেহা ফোনটা কেটে দেয়। সন্ধ্যা হয়ে যায়। নীলের বাবা বাড়িতে আসে, কিন্তু সেরকম কোনো আভাস পাওয়া যায়নি। পরের দিন ব্রেকফাস্ট টেবিলে যখন নীল ব্রেকফাস্ট করতে আসে, তখন নীলের বাবা বলে, দেখো নীল, তুমি এখন যথেষ্ট বড় হয়ে গেছো, তাই আমি চাইছি এখন তোমার বিয়ে শাদী নিয়ে চিন্তা ভাবনা করতে। কিন্তু বাবা, আমার অনার্স কমপ্লিট করতে তো আরও 3 মাস সময় বাকি আছে। আগে পড়াশোনাটা শেষ করি, তারপর বিয়ের শাদী নিয়ে চিন্তা করি। আচ্ছা ঠিক আছে, সে তুমি যা ভালো মনে করো তাই করো। আমি এই বিষয়ে তোমাকে কোনো কিছুই বলবো না, কারণ আমি চাই না আমার ছেলে তার মতের বিরুদ্ধে গিয়ে কিছু করুক। লাভ ইউ বাবা, থ্যাংক ইউ সো মাচ। জানতাম আমার মা আমাকে না বুঝলে তুমি আমাকে খুব ভালো করেই বুঝবে, কারণ তুমি তো আমার বাবা, তাই না বাবা? বলতে বলতে সবাই যার যার রুম মতো নাস্তা শেষ করে নিজের রুমে চলে যায়। আর এদিকে দেখতে দেখতে বেশ কয়েকদিন চলে যায়। ইতিমধ্যেই নীল আর নেহা প্রায়
ফোনে কথা বলে। আর কথা বলতে বলতে তাদের মধ্যে একটা ভালো বন্ডিংও তৈরি হয়ে গেছে। যাই হোক, চলুন সেদিনের ঘটনাটা আপনাদের বলি। নীল ভার্সিটি থেকে বের হয়ে একটা রেস্টুরেন্টে ঢোকার জন্য সে দুপুরে খাবার খায়নি, তাই খুব ক্ষুধা পেয়েছে দুপুরে খাওয়ার জন্য। আর রেস্টুরেন্টে ঢুকেই দেখতে পায় নেহার এক্স বয়ফ্রেন্ড একটা মেয়েকে নিয়ে রেস্টুরেন্টে খেতে এসেছে। সেটা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গেই নেহাকে ফোন করে। আমি তোমার বাসার কাছাকাছি একটা রেস্টুরেন্টে খাবার খেতে এসেছি, তুমি একটু আসবে? তোমার সঙ্গে দেখা করব। কিন্তু বাসা থেকে কি বলে বের হব? আমার বাবা তো এখন আমাকে চোখে চোখে রাখে, কোনোভাবেই একা একা বাসা থেকে বের হতে দেয় না। তুমি একটা কাজ করো, তোমার বাবাকে গিয়ে বলো তোমার একটা বন্ধু অ্যাক্সিডেন্ট করেছে, তাই তোমাকে এক্ষুনি বাসা থেকে বের হতে হবে। কারণ তোমার বন্ধুর রক্তের প্রয়োজন, আর তোমার ব্লাড গ্রুপ, আর তোমার বন্ধুর ব্লাড গ্রুপ 1। মাথায় এত বুদ্ধি আছে কি করে, আমি সেটাই বুঝতে পারি না। আপনি হুটহাট এইভাবে বুদ্ধি কিভাবে বের করেন বলেন তো? প্লিজ, এখন এত কথা বলার সময় নেই। তোমাকে যেটা বলেছি তুমি সেটাই করো। তুমি এক্ষুনি তোমার বাবাকে গিয়ে বলো এই কথাটা, তারপরে বের হয়ে আসো। তখন নেহা ঠিক আছে বলে ফোনটা কেটে দেয় আর তার বাবার কাছে যায়। নীলের বলা কথাটা তার বাবাকে বলে আর তার বাবার নিমেষে রাজি হয়ে যায়। তারপর সে বাসা থেকে বের হয়ে সে রেস্টুরেন্টে চলে আসে এবং নীলের সামনে চেয়ারে বসে তখন সে নীলকে বলে, আচ্ছা, আপনি এখানে খেতে এসেছেন সেটা বুঝলাম, কিন্তু এইভাবে আমাকে ডাকার কারণটা কি? আপনি কি আমায় ট্রিট দেবেন নাকি? তুমি ট্রিট চাইলে অবশ্যই আমি দেব, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে আমি তোমাকে অন্য একটা কারণে ডেকে এনেছি। কি যে বলেন না, আপনি আমার কথার আগামাথা কিছুই বুঝতে পারি না। আপনি আমাকে রেস্টুরেন্ট থেকে এনেছেন কোথায় ট্রিট দিবেন, সেটা না করে বলছেন আপনি আমাকে অন্য কোনো কারণে ডেকে এনেছেন। আচ্ছা ঠিক আছে, বলেন কি কারণ? নীল তখন তার থেকে 15 ফুট দূরতেই বসে থাকা দুজন তরুণ তরুণীর দিকে ইশারা করে আর বলে, ওই যে দেখো, তোমার বয়ফ্রেন্ড নিলয়ের আসল চরিত্র। সেদিন তুমি অনেক বলেছিলে, আমি তোমাকে ইমপ্রেস করার জন্য বাড়ি বানিয়ে বানিয়ে বলেছি। এখন কি বলবে বলো? নীল অন্য একটা মেয়েকে রেস্টুরেন্টে নিয়ে খেতে এসেছে আর সে মেয়েটার সঙ্গে হাত ধরাধরি ঘেঁষাঘেঁষি করে কথা বলছে। এইসব কিছু দেখে নেহা আর সহ্য করতে পারছে না। তখন নীল বলে, কি ব্যাপার নেহা, বয়ফ্রেন্ডকে অন্য মেয়ের সঙ্গে দেখে খুব রাগ হচ্ছে বুঝি? বয়ফ্রেন্ডকে অন্য মেয়ের সঙ্গে দেখে আমি জেলাস ফিল করছি সেরকমটা নয়, আমি শুধু মেয়েটার জন্য আফসোস করছি, কারণ সেও হয়তো আমার মতো বোকা, আর বোকা না হলে এরকম একটা প্রতারকের প্রেমে পড়তো না। আচ্ছা, তুমি একটা কাজ করতে পারবে? যাই হোক, কাজ পরে করো, তোমার তো যা ক্ষতি হওয়ার হয়েই গেছে। তুমি এমন কিছু একটা করো যাতে এই মেয়েটার কোনো ক্ষতি না হয়। হ্যাঁ, আমিও মনে মনে এরকমটাই ভাবছিলাম, কিন্তু আমি কি করব? আর মেয়েটা কেনই বা আমাকে বিশ্বাস করবে? মেয়েটা তোমাকে কেন বিশ্বাস করবে? মানে মেয়েটাকে তোমার বিয়ে বিশ্বাস করাতেই হবে। তাছাড়া মেয়েটাকে বিশ্বাস করানো কি এমন কঠিন কাজ? তোমার কাছে তো তোমার আর তোমার বয়ফ্রেন্ডের অনেক ছবি আছে, এর থেকে 2-1টা দেখালেই হবে। মেয়েদেরকে বিশ্বাস করানোর জন্য এত কিছুর প্রয়োজন পড়ে না, মেয়েরা অল্পতেই বিশ্বাস করে। বুঝতে পেরেছো? হ্যাঁ, আমি সবটা বুঝতে পেরেছি, আর কোনো সমস্যা নেই। আপনি এখানে থাকেন, আমি আসছি। বলে নেহা সেখানে আর এক মুহূর্ত দেরি না করে সোজা নিলয়ের সামনে গিয়ে দাঁড়ায়। আর নিলয় তাকে দেখে অনেকটা থতমত হয়ে বলে, কি ব্যাপার, তুমি এখানে কি করে এলে? কেন, আমাকে দেখে খুব অবাক হয়েছিস তাই না? তুই কি ভেবেছিলি সেদিন আমি আত্মহত্যা করব? না, আমি আত্মহত্যা করার মতো মেয়ে নই। তুই আমার সঙ্গে যেটা করেছিস খুব খারাপ করেছিস, এর পরিণাম আজ আমি তোকে বোঝাবো। এই কথাটা বলে নেহা নিলয়ের শার্টের কলার টেনে ধরে দাঁড় করায়। এমন সময় পাশ থেকে ওই মেয়েটা বলে, আরে আরে, এসব কি করছেন আপনি? আপনি আমার বয়ফ্রেন্ডের শার্টের কলার এভাবে চেপে ধরেছেন কেন? ছাড়ুন, আপনি ছাড়ুন বলছি, তা না হলে কিন্তু আমি রেস্টুরেন্ট অথরিটির কাছে আপনার নামে কমপ্লেন করব। এই মেয়ে চুপ কর। তুই তুই কাকে বয়ফ্রেন্ড বলছিস? এই নর্দমার কিটকে? এটা তো একটা
ঠগ, ভণ্ড, প্রতারক আমার সঙ্গে কি করেছে তুই জানিস? জানলে তুই নিজেও একে জুতা পেটা করবি। আর এসব কি বলছেন আপনি? আর নিলয়, এই মেয়েটা কে? আর এই মেয়েটা এসব কথা কেন বলছে? হারামজাদা, কি বলবে? আমি তোকে বলছি, শোন, এটা আমার এক্স বয়ফ্রেন্ড। এর সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক ছিল। আমার পরিবার থেকে আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল, তাই আমি তাকে নিয়ে পালিয়ে যাব বলে বাসা থেকে অনেক টাকা পয়সা নিয়ে পালিয়ে আসি। কিন্তু এই ভণ্ড প্রতারক আমাকে ঠকিয়ে টাকা পয়সা আর গয়না নিয়ে পালিয়ে যায়। মানে এসব কি বলছেন আপনি? আমি তো এটা বিশ্বাসই করতে পারছি না। একে তো আমি অনেক ভালো ছেলে মনে করতাম, তাই তো আমি এর সঙ্গে রিলেশনে এসেছি। আর আমার বাবা মা যদি জানতে পারে আমি এমন একটা বদমাশের সঙ্গে রিলেশনে এসেছি, তাহলে তো আমার বাবা মা আমাকে মেরেই ফেলবে। প্লিজ বেবি, তুমি আমাকে ভুল বোঝো না। এই মেয়েটা একদম মিথ্যা কথা বলছে। এই মেয়েটাকে আমি চিনি না। এই মেয়েটার সাথে আজকের আগে কখনো আমার দেখাই হয়নি। প্লিজ তুমি আমাকে ভুল বোঝো না। কিন্তু সম্পূর্ণ কথাটা শেষ করার আগেই নেহা তার পায়ের জুতো খুলে নিলয়কে পেটাতে শুরু করে আর বলতে থাকে, শালা হারামজাদা, আমি তোকে মিথ্যা কথা বলছি নাকি তুই এই মেয়েটাকেও আমার মতো টোপ গিলাচ্ছিস? দাঁড়া, মেয়েদের সঙ্গে প্রতারণা করার মজা আজ তোকে আমি হাড়ে হাড়ে বোঝাবো। এই কথাগুলো বলে নেহা সজোরে নিলয়কে আঘাত করতে থাকে। আর আঘাত করার এক পর্যায়ে সে ঠাস করে নীলের নাক বরাবর একটা ঘুষি মারে। আর তখনই নিলয়ের নাক ফেটে রক্ত বের হতে থাকে। এটা দেখে নিলয়ের নতুন গার্লফ্রেন্ড সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর নীল দৌড়ে এসে নেহাকে ধরে বলে, আরে এটা কি করলে তুমি? এখন তো পুলিশ কেস হয়ে যেতে পারে। চলো এখান থেকে পালাই আগে। এই কথা বলে নীল আর নেহা সেখান থেকে দৌড়ে বের হয়ে আসে। আর বাইরে এসে রাস্তার সাইডে একটা গাছের নিচে বসে পড়ে। আর তখন নীল নেহাকে বলে, তুমি তো দারুণ মারপিট করতে পারো। তোমাকে সিনেমার অ্যাকশন হিরোইন বানালে কিন্তু বেশ মানাতো। এই যে দেখুন, একদম পাম দিতে আসবেন না। এই শালা আমার সঙ্গে যত বড় প্রতারণা করেছে, এর শাস্তি আরো হওয়া উচিত ছিল। আমার মায়ের বিয়ের গয়না, আমার জন্য তৈরি করে রাখা গয়না, আমার বাবার এতগুলো টাকা সবগুলো মেরে দিয়েছে। একে তো আমার খুন করে ফেলা উচিত। আচ্ছা ঠিক আছে, এখন আপনি শান্ত হন, যা করার পরে করবেন। কিন্তু একটা কথা বলুন তো, আপনি তো আসলে অনেক দিন ধরে রিলেশনে ছিলেন। আপনি যেভাবে তাকে মারলেন, আপনার কি একটু দয়া মায়া লাগেনি? আমার মনে হয় আপনি কোনোদিন তাকে ভালোই বাসেননি। যদি ভালোবাসতেন তাহলে এভাবে তাকে মারতে পারতেন না। সে আপনার যেটা মনে হয় সেটাই। এই বিষয়ে আমার বিন্দু মাত্র মাথা ব্যথা নেই। ভালোবাসা এখন আমার কাছে পান্তা ভাতের মতো হয়ে গেছে। সো ভালোবাসা সম্পর্কে আর কিছু বলবেন না। ঠিক আছে, এখন চলেন আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। মিথ্যা কথা বলে বাসা থেকে তো বের হলেন, এখন যদি বাসায় ফিরতে খুব বেশি দেরি হয় তাহলে তো আবার আপনার বাবা আপনার থেকে 1000টা কৈফিয়ত চাইবে। আর আমি চাই না আপনার বাবা আপনাকে আর কোনো কৈফিয়ত দিতে বাধ্য করুক। জানেন, ওই শালার পুতকে যখন আমি নাক বরাবর ঘুষি মারলাম আর যখন ওর মার পেটের রক্ত জোর করছিল, তখন সে আমার কি আনন্দ লাগছিল সেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। সেই জন্যই তো বলছি, তুমি যদি সিনেমার অ্যাকশন হিরোইন হতে তাহলে কিন্তু তোমায় দারুণ মানাতো। লাল টুকটুকে চেহারা আর সেই সঙ্গে যা অ্যাকশন করো একদম ফাটিয়ে দিতে। হ্যাঁ, এখন আর বক বক না করে আমায় বাসায় পৌঁছে দিন। ট্রিট তো আর দিলেন না। আচ্ছা ঠিক আছে, তুমি কি খাবে? বাসায় গিয়ে আমায় ফোন করে বলো, আমি সন্ধ্যায় তোমার ব্যালকনিতে পৌঁছে দেব। আচ্ছা ঠিক আছে। কথা বলে নেহা গাড়িতে উঠে বসে। আর নীল তার পাশে বসে ড্রাইভ করতে থাকে। তাদের বাসার সামনে এসে সে নেহাকে নামিয়ে দিয়ে সেখান থেকে চলে যায় বাসায়। গিয়ে কিছুক্ষণ পর সে নেহাকে ফোন করে। কি খবর ম্যাডাম? বাসায় যাওয়ার পর আঙ্কেল কিছু বলেছিল? না, কিছু বলেনি। যেখানে আপনার বুদ্ধি আছে সেখানে অন্য কারো কিছু বলার সাহস আছে নাকি? আচ্ছা, আপনার মাথাটা দিয়ে বানানো বলবেন? যদি কোনোদিনও সেরকম কোনো সম্পর্ক গড়ে ওঠে তাহলে অবশ্যই বলবো। যাই হোক, তুমি কিছু খাবে বলেছিলে, বলো কি খাবে? আমি সন্ধ্যায় তোমার ব্যালকনিতে পৌঁছে দেব। আচ্ছা, আপনার মাথাটা কি দিয়ে বানানো বলবেন? আরে না, আমি কিছু খাবো না, এমনিতেই আপনার সঙ্গে মজা করছিলাম। আর কি, তাছাড়া আমার বাবার বাড়িতে আর নতুন 2জন সিকিউরিটি গার্ড নিয়োগ করেছে। আপনি কোনোভাবেই আসতে পারবেন না। আমি কিভাবে আসবো না আসবো
সেসব বিষয়ে তোমাকে চিন্তা করতে হবে না। কি খাবে বলো? আচ্ছা ঠিক আছে, আপনি যখন এতটা রিস্ক নিতে চাইছেন তাহলে আমিও দেখতে চাই আপনি কত বড় বীর পুরুষ। একটা কাজ করবেন, আমার কাচ্চি বিরিয়ানি খেতে খুব মন চাইছে, 1 প্যাকেট কাচ্চি বিরিয়ানি হলেই হবে। আচ্ছা ঠিক আছে, আপনি যখন এতটা রিস্ক নিতে চাইছেন তাহলে আমিও দেখতে চাই আপনি কত বড় বীর পুরুষ। একটা কাজ করবেন, আমি কাচ্চি বিরিয়ানি খেতে খুব মন চাচ্ছে, একটা কাচ্চি বিরিয়ানি হলেই হবে। এই সামান্য 1 প্যাকেট কাছে বিরিয়ানি, আর এটা আমি তোমাকে খাওয়াতে পারবো না। ওকে, তুমি ওয়েট করতে থাকো। সন্ধ্যা 7টা বাজে, এর আগেই তোমার বেলকনিতে কাচ্চি বিরিয়ানি পৌঁছে যাবে। এই কথা বলে সঙ্গে সঙ্গে নীল ফোনটা কেটে দেয়। আর এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে থাকে। নেহা অপেক্ষা করতে থাকেন নীল কখন তার জন্য বিরিয়ানি নিয়ে আসবে। আদৌ কি নীল তার জন্য বিরিয়ানি নিয়ে আসতে পারবে? আর আসলো কি সেটা তার হাত পর্যন্ত পৌঁছবে, তার পেটে পড়বে? তো ভিউয়ার্স, চলুন দেখা যাক কি হয়। সন্ধ্যা হবে এমন সময় নীল বাসা থেকে বের হয় আর তার পরিচিত বেস্ট কাচ্চি বিরিয়ানি যেখানে পাওয়া যায় সেখানে চলে যায়। সেই দোকান থেকে 2 প্যাকেট কাচ্চি বিরিয়ানি কিনে তারপর সেখান থেকে সোজা নেহার বাসায়। তার বাসার সিকিউরিটি গার্ড আছে, সামনে রেখে পিছনের গেটে তো আর কোনো সিকিউরিটি নেই। তারপর সেখান থেকে সোজা নেহার বাসা। তার বাসায় সিকিউরিটি গার্ড আছে, সামনে রেখে পিছনের গেটে তো আর কোনো সিকিউরিটি গার্ড নেই। তাই নীল দেওয়াল টপকে বাড়ির ভিতরে প্রবেশ করে আর পানির পাইপে নেহার বেলকনি পর্যন্ত চলে আসে। নেহা তখন নিজের রুমে বসে বসে নীলের জন্য অপেক্ষা করছিল। নীল বেলকনিতে উঠে গেছে, কারণ বেলকনিতে কোনো গ্রিল দেওয়া ছিল না, তাই সহজেই রুমের ভিতরে চলে আসে। নীলকে দেখে নেহা একটা চিৎকার দিবে এমন সময় নীল তার মুখ চেপে ধরে আর বলে, এই কি করছো তুমি? তুমি চিৎকার দিলে তো তোমার বাবা মা জেনে যাবে এখানে আমি এসেছি। একটা কাজ করো, তাড়াতাড়ি রুমের দরজাটা লাগিয়ে দিয়ে এসো। কিন্তু আপনি এখানে আসলেন কিভাবে? আমাদের বাড়ির সিকিউরিটি গার্ড আপনাকে দেখেনি? সিকিউরিটি গার্ড যদি আমাকে দেখতেই পেত তাহলে আমি এখনও এখানে দাঁড়িয়ে আছি কিভাবে? তাহলে তো এতক্ষণে মেরে আমার হাড় মাংস এক করে দিত। যাই হোক, তোমাকে যেটা বলেছি সেটাই করো। তখন নেহার রুম থেকে বের হয়ে চারপাশ একটু ভালো করে দেখে, তারপর রুমে এসে দরজাটা লাগিয়ে দেয়। আর বিরিয়ানির প্যাকেট দুটো তখন নীল নেহার হাতে তুলে দেয়। দুটো বিরিয়ানির প্যাকেট দেখে নেহা বলে, আরে আপনি তো দেখছি পাগল হয়ে গেছেন। আমি বিরিয়ানি খেতে চাইলাম বলে আপনি 2 প্যাকেট নিয়ে এসেছেন। আমি তো 1 প্যাকেট বিরিয়ানি শেষ করতে পারি না, সেখানে 2 প্যাকেট কিভাবে শেষ করব? তুমি কি নিজের খাওয়া ছাড়া দুনিয়াতে আর কিছু বোঝো না নাকি? এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি বসে বসে দেখব আর তুমি খাবে, তোমার পেট খারাপ করবে না? ও, সেটা আগে বললেই তো পারতেন, আমার সঙ্গে আপনিও খাবেন, তাহলেই তো আর আমি এত কথা পেঁচাতাম না, সোজা সাপটা হয়ে যেত। হ্যাঁ, এখন কথা না বাড়িয়ে তাড়াতাড়ি 1 প্লেট আমাকে দাও, আর 1 মিনিট তুমি নিয়ে বসে খাওয়া দাওয়া করে তারপর আবার চলে যাব। তখন নেহা আর কোনো কথা না বলে একটা প্লেট নীলের দিকে এগিয়ে দেয় আর অন্য একটা প্লেট হাতে নিয়ে এসে খেতে থাকে। নীল তাকিয়ে তাকিয়ে তার খাওয়া দেখছিল, সেটা দেখে নেহা বুঝতে পেরে বলে, কি ব্যাপার, আপনি এভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন? আপনার প্লেটে খাবার আছে তো, সেটা খান। এভাবে তাকিয়ে থাকলে আমার পেট ব্যথা করবে তো। না মানে আসলে আমি তোমার খাওয়া দেখছি না, তোমাকে দেখছিলাম। তোমার মতো একটা মেয়েকে কিভাবে ঠকাতে পারে, তোমার মতো একটা মেয়ের সাথে কিভাবে প্রতারণা করতে পারে, এটা জাস্ট আমার ধারণার বাহিরে। ওসব কথা আপনি বাদ দিন তো, আমি ওসব কথা এখন আর মনে রাখি না, সব কিছুই ভুলে গেছি। এখন চুপচাপ তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নেন, কারণ আমার বাবা মা কখনো আমার রুমে চলে আসবে তার কোনো গ্যারান্টি নেই। আর যদি ঘুণাক্ষরেও জানতে পারে আপনি লুকিয়ে লুকিয়ে আমার রুমে এসেছেন, তাহলে যে কি হবে সেটার তো কোনো নিশ্চয়তা নেই। হ্যাঁ, সেটা তুমি একদম ঠিক কথা বলেছ, কিন্তু তোমাকে একটা রিকোয়েস্ট করব, রাখবে? রিকোয়েস্ট কেন বলছেন? বলুন না, কি বলবেন? দেখো, আমাদের বয়সের গ্যাপ খুব একটা হবে না, এই বছর 2-1 মতো হবে, তাই বলছিলাম তুমি আর আমাকে আপনি করে বলো না। আপনি কথাটা কেমন জানি শোনাই, তুমি আমাকে আজ থেকে তুমি করে বলো। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আজ থেকে আমি তোমাকে তুমি করেই বলবো, কিন্তু এখন দয়া করে খাবারটা শেষ করো আর এখান থেকে বিদায় হও। তখন নীল আর কোনো কথা না বলে চুপচাপ খাবার খেতে থাকে। তারপর বেলকুনি দিয়ে যেভাবে এসেছিল
সেভাবে সেখান থেকে বের হয়ে আসে। এভাবে চলতে থাকলো দিনকাল। ইদানিং মাঝে মধ্যেই নেহা এটা ওটার আবদার করে আর নীল সেগুলো মেটাতে থাকে। নেহা তার কাছে কিছু একটা চাইলে তার খুবই ভালো লাগে। নেহা যখন রাতের 12টার সময় ফোন দিয়ে বলে তার জন্য ফুচকা নিয়ে যেতে, নীল দেওয়াল টপকে তার জন্য ফুচকা নিয়ে যায়। দুজনে একসঙ্গে বসে খায়, খুব এনজয় করে টাইমগুলা। এভাবে চলতে থাকে তাদের সময়। ইদানিং নীল বুঝতে পারে নেহা তার প্রতি অনেকটাই দুর্বল। হয়তো মনে মনে নীলকে ভালোবেসে ফেলেছে, তাই সে সব সময় হয়তো নীলের কাছে এটা ওটা আবদার করে। প্রায় মাস দুয়েক পর একদিন নীল আর নেহা বাসা থেকে বের হয়েছে একটু ঘুরতে যাবে বলে। তারা একটা পার্কে এসে বসে। তখনই হঠাৎ নেহা নীলকে প্রশ্ন করে, আচ্ছা নীল, ধরো কোনো একদিন তোমার স্বপ্নের রানী, মানে তুমি যেরকম চাও আর কি, সেরকম একটা মেয়ে নীল শাড়ি পরে হাতে একগুচ্ছ গোলাপ নিয়ে তোমার সামনে এসে দাঁড়ায় আর ভালোবাসার কথা বলে, তখন তুমি কি করবে? সেরকম কেউ আমার জীবনে আসবে না সেটা আমি জানি, কিন্তু তারপরও যদি আমার মতো আনস্মার্ট রোমান্টিক একটা ছেলেকে কেউ ভালোবাসে আর নীল শাড়ি হাতে একগুচ্ছ লাল গোলাপ নিয়ে প্রপোজ করতে আসে, আমি সঙ্গে সঙ্গে তাকে অ্যাকসেপ্ট করে নেব আর আমার বুকে জড়িয়ে নেব। তবে সেটা হতে হবে কোনো স্পেশাল ডেতে, যেমন আমার বার্থডে বা এরকম কোনো স্পেশাল ডেতে। তখন নীল আর কোনো কথা বলেনি। সেই দিনকার মতো ঘোরাঘুরি শেষ করে বাসায় চলে আসে। আসলে নেহা জানে তার জন্মদিন কবে। তার জন্মদিন খুব বেশি দূরে নয়, তাই তো কাছেই, আর 1 সপ্তাহ পরে। তাই সে সেই দিনটার জন্য প্রস্তুতি নিতে থাকে। এদিকে দেখতে দেখতে নীলের জন্মদিন চলে আসে। জন্মদিনের 2 দিন আগে নীল নেহাকে তার পরিবার সহ তাদের বাড়িতে ইনভাইট করে। যেহেতু নেহার বাবার সঙ্গে নীলের পরিচয় আগে থেকেই ছিল, তাই সেদিন নেহা আর তার বাবার নীলদের বাড়িতে যায়। নেহা আজ অনেক সুন্দর একটা নীল রঙের শাড়ি পরেছে, সেই সঙ্গে তার খোপায় অনেকগুলো গোলাপ ফুল গাঁথা আছে, সেজন্য সে একটু সাজগোজ করেছে। তাই সব মিলিয়ে নেহাকে একটু অন্যরকম লাগছে। এদিকে জন্মদিনের অনুষ্ঠান শুরু হয়ে গেল। নীল কেক কেটে সবাইকে খাইয়ে দিল। তখনই নেহা তার কানের কাছে মুখ নিয়ে বলল, একটু ছাদে যেতে। এই কথা বলে নেহা নীলদের ছাদে চলে আসে আর পিছন পিছন নীলও আসে। বাকি সবাই নিজে অনুষ্ঠানে মগ্ন ছিল, তাই কেউ কিছু খেয়াল করেনি। নীল যখন ছাদে আসলো তখন তার সামনে হাঁটু গেড়ে বসে একগুচ্ছ লাল গোলাপ নিয়ে নীলকে বলে, নীল, জীবনে হয়তো কাউকে মন থেকে ভালোবেসে উঠতে পারিনি, তাই কাউকে এমনভাবে ভালোবাসার কথা কখনোই বলা হয়নি, কিন্তু তোমাকে দেখে আমি সত্যিই ভালোবেসে ফেলেছি, একদম মন থেকে ভালোবাসা যেটাকে বলে। তাই নীল, আই লাভ ইউ, প্লিজ অ্যাকসেপ্ট মি। আই লাভ ইউ টু সোনা। আমি জানতাম তুমি আমাকে মনে মনে ভালোবেসে ফেলেছো, কিন্তু তোমার মনের কথাটা আমাকে বলতে পারছো না। আর আমি নিজের থেকে কেন বলিনি জানো? আমি যদি বলতাম তাহলে তুমি হয়তো দেমাগ দেখাতে আমাকে অ্যাকসেপ্ট করতে সময় নিতে, কিন্তু তোমার এভাবে সময় নেওয়াটা আমার মোটেও পছন্দ হতো না। তাই কৌশলে ছলে বলে তোমাকে দিয়েই বলিয়ে নিলাম। তার মানে তুমি আমার সঙ্গে চিট করেছো, তাই না? ঠিক আছে, তোমার সঙ্গে আর কোনো কথাই বলবো না। এই কথা বলে মুখটা একটা ভেঙচি মেরে নেহা সেখান থেকে চলে যেতে চাইছিল, কিন্তু নীল তাকে সেটা করতে দিল না। পিছন থেকে নেহার হাত ধরে ফেলে আর একবারে তার বুকের সঙ্গে মিশিয়ে নিয়ে নেহার ঠোঁটের কাছে ঠোঁট দুটো রেখে বলতে থাকে, এই কোথায় যাচ্ছ তুমি? ভালোবাসার কথা বলে আমায় পাগল করে রেখে চলে যাবে আর আমি তোমাকে যেতে দিব? এটা তুমি ভাবলে কি করে? আমাকে ভালোবাসা যায়, ভুলে থাকা যায় না। কি করছো তুমি? ছাড়ো আমাকে, কেউ দেখে ফেলে কি হবে জানো? না ম্যাডাম, এসব বলে আমাকে কোনো লাভ হবে না, কারণ এখানে কেউ আসবে না। আমি তাদেরকে এদিক থেকে লাগিয়ে এসেছি, তাই কেউ আসার কোনো চান্স নেই। ছাড়ো তুমি, আমার খুব ভয় করছে, আমি নিঃশ্বাস নিতে পারছি না, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। হ্যাঁ, সেটা তুমি দেখতেই পাচ্ছি যে তোমার বুকটা ধড়ফড় করছে, কিন্তু ভালোবাসার মানুষের কাছে আসলে যে এমনটাই হয় সেটা তোমার জানা নেই। এই কথা বলে নীল তাকে আরেকটু টান দিয়ে তার কাছে টেনে নেয় আর ঠোঁটে আলতো করে একটা ভালোবাসার পরশ এঁকে দেয়। নেহা নীলের ঠোঁটের ছোঁয়া পেয়ে একদম কেঁপে ওঠে, তার সারা শরীর কাঁটা দিয়ে ওঠে। সেটা দেখে নীল বলে, এই কি হয়েছে তোমার? তুমি এভাবে কাঁপছো কেন? এখানে তো তুমি আর আমি ছাড়া অন্য কেউ নেই, এত ভয় পাওয়ার কি আছে? আমি ভয় পাচ্ছি না,
তোমার ছোঁয়া পেয়ে সত্যি আমার কেমন যেন লাগছে। প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি আর নিতে পারছি না। তখন নীল আর কোনো কথা না বলে নেহাকে ছেড়ে দেয়, আর নেহা ছাড়া পেয়ে এক দৌড়ে নিচে চলে আসে। তারপর বাড়িতে খাওয়া দাওয়া করে রাতে তার বাবাকে নিয়ে বাসায় চলে আসে। সে দেখে ছেলের জন্মদিন উপলক্ষে নীলের বাবা বাড়িতে এসেছে, তাই পরের দিন সকালবেলা তিনি নীলকে ব্রেকফাস্ট টেবিলে ডাকেন আর নীলকে বলেন, নীল, তোমাকে আমি কয়েকদিন আগে একটা কথা বলেছিলাম, সেটা তোমার মনে আছে? মানে তোমার বিয়ের বিষয়ে। এই কথা শুনে তো নীলের মাথায় একদম আকাশ ভেঙে পড়ে। কি করবে কিছু ভেবে পাচ্ছে না, কারণ সে এই মুহূর্তে নেহাকে ভালোবাসে। নেহাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা তার পক্ষে সম্ভব নয়। এখন সে কি করবে কিছুই ভাবতে পারছে না। বাবাকে কি বলবে ঠিক তখনই তার বাবা আবার বলতে থাকে, নীল কি ব্যাপার নীল, তুমি কি কিছু বলেছি? তুমি আমার কথার উত্তর দিচ্ছ না কেন? কি হয়েছে তোমার, বলো আমাকে। না বাবা, আমার কিছুই হয়নি, আমি একদম ঠিক আছি। আর তোমার কথা আমার মনে আছে, মনে থাকবে না কেন? আমি কি ভুলো মনের মানুষ নাকি? তুমি তো আমাকে বলেছিলে তোমার পরিচিত একজনের মেয়ের সঙ্গে তুমি আমার বিয়ের কথা বলেছ, যদিও সেই মেয়ের সঙ্গে এখনো পর্যন্ত তোমার, আমার বা পরিবারের কারোরই দেখা হয়নি। হ্যাঁ, একদমই তাই। আমি এবার 1 সপ্তাহের জন্য এখানে এসেছি, তাই আমি চিন্তা করছি আজ বিকালেই আমি মেয়ের বাবার সঙ্গে ফোনে কথা বলবো এবং আগামীকাল তোমাকে নিয়ে সেখানে যাব। নীলের ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। সে কি করবে আর কি বলবে, তাই সে কোনো কথা না বলে চুপচাপ রুমে চলে আসে। আর রুমে এসে চিন্তা করতে থাকে এই কথাটা সে নেহাকে কিভাবে বলবে, আর বলার পর নেহার রিয়াকশনটাই বা কি হবে। কিন্তু সে এসব কথা নেহাকে বলার আগে নেহা তাকে ফোন করে। নীল, সর্বনাশ হয়ে গেছে। যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হচ্ছে। তোমাকে তো আমি বলেছিলাম আমার বাবা ওনার পরিচিত একজনের ছেলের সঙ্গে আমার বিয়ের সম্বন্ধ করেছেন, আর আজকে নাকি ওই লোক আমার বাবাকে ফোন করেছে, আগামীকাল নাকি আমাকে দেখতে আসবে। এখন আমি কি করব বলো, আমি কিছু ভেবে পাচ্ছি না। নীল প্লিজ কিছু একটা করো, আমি কিছু ভাবতে পারছি না। কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমিও তো ভাবছিলাম তোমাকে ফোন করব। আমিও তো সেই একই সমস্যায় পড়ে গেছি। আমি তো তোমাকে বলেছিলাম আমার বিয়ে হতে পারে, কারণ আমার বাবা ওনার পরিচিত একজনের মেয়ের সঙ্গে আমার বিয়ের সম্বন্ধ করছেন। আর গতকাল যখন আমার বাবা বাড়িতে আসছেন, আজকে সকালে আমাকে এই কথাটা বলেন। এখন কি হবে কিছুই তো বুঝতে পারছি না। আমি যদি তোমাকে না পাই তাহলে কিন্তু আমি সত্যি নিজেকে শেষ করব। কারণ নিলয়কে হয়তো আমি ভালোবাসিনি, কিন্তু তোমাকে আমি অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া আমার জীবন অসম্পূর্ণ। আমিও তো তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া কি আমি থাকতে পারবো? সেটা তুমি বুঝতে পারো না। ঠিক আছে, মাথা ঠান্ডা করো, আমাকে একটু ভাবতে দাও। তখন নেহা চুপচাপ ফোন কানে ধরে বসে থাকে, আর এদিকে কিছুক্ষণ পর নীল বলতে থাকে, আমার জন্য আমি কিছু করতে পারবো কি না এখনও বলতে পারছি না, তবে তোমাকে একটা কথা বলি, শোনো। তুমি যদি এই আইডিয়াটা কাজে লাগাও তাহলে 100% কাজ হবে। কি আইডিয়া? দেরি করছো কেন, বলো আমাকে। পাত্রপক্ষ যখন তোমাকে দেখতে আসবে, তোমাকে যখন তাদের সামনে নিয়ে যাওয়া হবে, তখন তুমি সবার সামনে বলে দেবে তোমার বাবা তোমাকে জোর করে বিয়ে দিতে চাইছেন। তোমার এই বিয়েতে কোনো মত নেই, তুমি অন্য একটা ছেলের সঙ্গে সম্পর্কে আসো। তখন দেখবে পাত্রপক্ষ এমনিতেই বিয়ে ভেঙে চলে যাবে, কারণ একটা ছেলে আর যাই হোক রানিং প্রেম করা একটা মেয়ের সঙ্গে বিয়ে করবে না। সত্যি তুমি একটা জিনিয়াস, তোমার মাথায় বুদ্ধি আছে বলতে হয়। আচ্ছা ঠিক আছে, এখন রাখছি। এই কথা বলে নেহা ফোনটা কেটে দেয়। আর এদিকে নীল বিছানায় বসে বসে ভাবতে থাকে সে কি করবে, কিন্তু কোনো উত্তর খুঁজে পায় না। তাই পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে নেয় পাত্রী দেখতে যাওয়ার জন্য। যদিও যেতে তার বিন্দু মাত্র ইচ্ছা নেই, কিন্তু তারপরেও ওকে যেতেই হবে, কারণ তার বাবার আদেশ সে অমান্য করে না। সকাল 10টা নাগাদে নীল আর তার বাবা রেডি হয়ে বাসা থেকে বের হয়। ড্রাইভার গাড়ি চালাচ্ছে, সে আর তার বাবা পেছনে বসে আছে। সে অনেকটা মনমরা হয়ে বসে আছে। এটা থেকে তার বাবা বলে, কি ব্যাপার নীল, কি হয়েছে তোমার? তুমি এইভাবে মনমরা হয়ে বসে আছো কেন? তোমাকে এভাবে মনমরা হয়ে বসে থাকলে দেখতে আমার ভালো লাগে না। কই বাবা, কিছুই হয়নি। আসলে প্রথমবার বিয়ের পাত্রী দেখতে যাচ্ছি তো, তাই একটু নার্ভাস লাগছে, অন্য কোনো কিছু হয়নি। তাহলে তুমি তোমার চেহারাটা ঠিক করে বসো, তা না হলে সবাই ভাববে আমি তোমার বাবা হয়ে
একটা মেয়ের সঙ্গে তোমাকে জোর করে বিয়ে দিচ্ছি। তখন নীল তার বাবাকে কোনো উত্তর দেয় না, কিন্তু এভাবে চুপ বসে থাকে। কিছুক্ষণ পর দেখে গাড়িটা তার পরিচিত রাস্তা ধরে এগুচ্ছে। তাই সে তার বাবাকে বলে, বাবা, আমরা যেখানে যাচ্ছি এই বাসাটা কি এই রাস্তাতেই? হ্যাঁ, আমরা সেখানে যাচ্ছি। এই বাসাটা এই রাস্তা দিয়ে আর একটু সামনে গেলেই পড়বে। কিন্তু কেন বলো তো? না মানে এমনি জিজ্ঞাসা করছিলাম আর কি। আসলে এই রাস্তা দিয়ে মাঝে মধ্যে আমার যাওয়া আসা হয়ে থাকে তো তাই। তখন নিজের বাবা আর কোনো কথা বলেনি। গাড়ি চলতে থাকে এভাবে। প্রায় কিছু সময় চলার পর একটা বাড়ির সামনে এসে গাড়িটা দাঁড় হয়। আর তখনই নীল সেটা থেকে একদম চমকে যায়, কারণ এটা তো নেহাদের বাসা, যেখানে এর আগেও বহুবার এসেছে। সে মনে মনে একটু ভয় পেতে থাকলো তার সঙ্গে কি হতে চলেছে। তখনই তার বাবা তাকে জিজ্ঞেস করে, কি ব্যাপার নীল, তোমার চেহারাটা এই অবস্থা হয়েছে কেন? তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তিত আছো নাকি? তোমাকে এমন বিষণ্ণ দেখাচ্ছে কেন? কই না তো, আমি একদম ঠিক আছি। এখন ভিতরে চলো। এই কথা বলে নীল আর তার বাবা ভিতরে প্রবেশ করে। আর যখনই 4 তলার ফ্ল্যাটে তার বাবা কলিং বেল বাজে, তখন সে অনেকটাই চমকে যায়। আসলে তার সঙ্গে কি হতে চলেছে? তার বাবা কি কোনোভাবে জানতে পেরেছে যে নেহার সঙ্গে তার সম্পর্ক আছে, নাকি তার বাবা কোনো কিছু না জেনে নেহার সঙ্গে বিয়ের সম্বন্ধ করেছে? সে আর কিছুই ভাবতে পারছে না। কলিং বেল চাপ দেওয়ার কিছুক্ষণ পরে নেহার মা এসে দরজা খুলে দেয়, আর তারা দুজনে ভিতরে প্রবেশ করে। বিশেষ দ্রব্যষ্ট, এর আগে কখনো নেহার মায়ের সঙ্গে নীলের দেখা হয়নি, তাই নেহার মা নীলকে চিনতে পারেনি। নীল আর নীলের বাবা ভিতরে প্রবেশ করার পর নীলের বাবা নেহার মাকে জিজ্ঞেস করে, ভাবি, ভাই সাহেব কোথায়? ভাই সাহেবকে কোথাও দেখছি না কেন? উনি কি বাড়িতে নেই নাকি? ভাবি, ভাই সাহেব কোথায়? ভাই সাহেবকে কোথাও দেখছি না কেন? উনি কি বাড়িতে নেই নাকি? ভাইজান, আসলে আপনার ভাই একটু বাইরে গিয়েছে, একটু জরুরি কাজ পড়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আপনি কোনো চিন্তা করবেন না, আপনারা প্লিজ বসুন। আমার মেয়েও রেডি হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই আপনাদের সামনে চলে আসবে। অপরদিকে নীল তো পড়ে গেছে মহা চিন্তায়। সে কি করবে কিছু ভেবে পাচ্ছে না। নেহাকে ফোন দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবেই ফোন করতে পারছে না, কারণ তার পাশেই তার বাবা বসে আছে। তার বাবার সামনে নেহাকে ফোন করে কোনো কিছু কিভাবে বলবে? আর এদিকে নেহা যদি তার বলে দেওয়া কথাগুলো তার বাবার সামনে এসে বলে, তাহলে তো বিয়েটা একদম ভেঙে যাবে। এখন কি হবে? মনে মনে এসব কিছু চিন্তা করতে থাকে। অপরদিকে নেহা পাত্রপক্ষের সামনে আসার জন্য প্রস্তুতি নেয়। এমন সময় তার বাবা বাড়িতে আসে, আর তার বাবা বাড়িতে এসে নীলকে দেখতে পেয়ে বলে, আরে তুমি সেই ছেলেটা না, যে ছেলেটা সেদিন আমার মেয়েকে আত্মহত্যা হাত থেকে বাঁচিয়ে এনেছিলেন? এই কথা শুনে নীলের বাবা অনেকটা চমকে গিয়ে নেহার বাবাকে বলে, কি ব্যাপার আমজাদ সাহেব, আপনি কি আমার ছেলেকে চেনেন নাকি? আগে কখনো আমার ছেলের সঙ্গে দেখা হয়েছিল? হ্যাঁ, একটা অ্যাক্সিডেন্টের মাধ্যমে আপনার ছেলের সঙ্গে আমার দেখা হয়েছিল। তবে আমি জানি না আপনার ছেলে সেই বিষয়ে আমাকে কিছু বলেছে কিনা, আর সেটা শোনার পরও আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবেন কিনা আদৌ আমি জানি না। আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। প্লিজ একটু খুলে বলুন, আমি নিজেকে কনফিউশনে রাখতে চাই না। তখন নেহার বাবা কিছু একটা বলতে চাইছিল, কিন্তু সেই সুযোগ তিনি আর পেলেন না, কারণ তখনই নেহা সেখানে প্রবেশ করে আর সবাইকে সালাম দিয়ে কারোর দিকে না থেকে সোফায় বসে। আর তারপর কাউকে কিছু না বলার সুযোগ দিয়ে সে বলতে থাকে, দেখুন, আপনাদের সম্পর্কে আমি কোনো কিছু জানি না, আর আপনাদের সম্পর্কে আমি কোনো মন্তব্যও করতে চাই না। তবে আমি আমার বাবার সম্পর্কে কিছু বলতে চাই। আমার বাবা আমাকে জোর করে আপনাদের ছেলের সঙ্গে বিয়ে দিচ্ছেন। আপনাদের ছেলেকে আমার বিয়ে করার কোনো ইচ্ছে নেই, কারণ আমি অন্য একজনকে ভালোবাসি। কিন্তু আমার বাবা আমার সেই ভালোবাসার সম্পর্ক মেনে নিতে নারাজ, তাই আপনাদের ছেলের সঙ্গে আমাকে জোর করে বিয়ে দিচ্ছেন। কথাটা শেষ করা মাত্রই নীল নেহার সামনে গিয়ে দাঁড়ায়, আর তারপরেই বলে, কিন্তু নেহা, এখন তো তোমার বিয়েটা আমার সঙ্গে হতে যাচ্ছে। যেহেতু তুমি নিজের ভালোবাসার মানুষকে পেতে যাচ্ছ, সেহেতু তোমার জন্য একটা খুশির খবর হয়ে দাঁড়ালো, তাই না? নীলের গলার আওয়াজ শুনে নেহা মাথা তুলে তাকায়,
আর নিজের সামনে নীলকে দেখতে পায়। সে তো নীলকে দেখতে পেয়ে মহা খুশি। একদম সবার সামনে নীলকে জড়িয়ে ধরে সত্যি সেই মানুষটা তুমি, এটা আমি ভাবতেও পারিনি। জানো, আমার একদম নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আমি ভাবতে পারছিলাম না আমি অন্য একজনের সামনে দাঁড়িয়ে কিভাবে আমার ভালোবাসার কথা বলবো, আর তারাই বা এই বিষয়টা কিভাবে নেবেন। যাই হোক, অবশেষে আমি তোমাকে পেয়ে গেছি, আমার আর কোনো সমস্যা নেই। তখনই নীলের বাবা নীলকে উদ্দেশ্য করে বলতে থাকে, কিছু বুঝতে পারছি না, আমাকে প্লিজ একটু খুলে বলো। বাবা, আমার নেহার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক চলছে, কিন্তু আমি তোমাকে ভয় পেয়ে কোনো কিছু বলতে পারিনি। আর এদিকে নেহার বাবা ও নেহার বিয়ের জন্য ছেলে দেখছে, তিনিও প্রেম অ্যালাউ করেন না। তাই আমরা ভয় পেয়ে তোমাদের কাউকে কিছু বলতে পারিনি। সেজন্যই আজ আমাদেরকে এই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। ও যাই হোক, তোমরা দুজনে যেহেতু এখন নিজেদের ভালোবাসার মানুষকে পেতে চাচ্ছ, তাহলে তো আর তোমাদের কোনো সমস্যা নেই, আর আমাদেরও কোনো সমস্যা নেই, তাই না? আপনার সমস্যা নাই থাকতে পারে, কিন্তু আমার সমস্যা আছে। আমি কোনোভাবে আপনার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব না। কিন্তু কেন? আপনি তো আমার ছেলের সম্পর্কে আগেই খোঁজ খবর নিয়েছেন, যদিও সামনাসামনি দেখা হয়নি। তখন তো আপনি নিজের থেকেই হাত বাড়িয়ে কথা বলেছেন। তবে এখন কি হলো যে আপনি আমার মেয়েকে আমার ছেলের সঙ্গে বিয়ে দিতে রাজি নন? আমি কোনো বিয়াদব মার্কা ছেলের সঙ্গে আমার মেয়েকে বিয়ে দেব না। যে ছেলে বিয়ের আগে আমার মেয়েকে আমার বিরুদ্ধে কথা বলতে শেখায়, সেই ছেলে আর যাই না হোক কোনোদিন ভদ্র জামাই হতে পারে না। আপনার ছেলের মতো অভদ্র একটা ছেলের সঙ্গে আমি কোনোভাবে আমার মেয়েকে বিয়ে দেব না। আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন। এখন আপনারা বাবা ছেলে দুজনেই আসতে পারেন। আমি আপনাদের দুজনকে আর কোনো কিছুই বলতে চাই না। দেখুন, সব কিছু আপনার ইচ্ছা মতো হবে এমনটা তো নাও হতে পারে। আপনি এতদিন নিজেই আমাকে এত প্যারা দিয়েছেন আপনার মেয়েকে আমার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, আর এখন আপনি নিজেই বলছেন আমি কি আপনার ছেলের হাতে তুলে দেব না? এটা হতে পারে না। দেশে আইন কানুন বলতে কিছু আছে। আপনি যদি স্বেচ্ছায় আপনার মেয়েকে আমার ছেলের হাতে তুলে না দেন, তাহলে আমরা অন্য কিছু করতে বাধ্য হব। অন্য কিছু করতে বাধ্য হবেন না মানে আপনি কি আমাকে ট্রিট করছেন নাকি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনার যদি মনে হয় আমি আপনাকে ট্রিট করছি, তাহলে আমি আপনাকে ট্রিটই করছি। কারণ আপনার মেয়েকে আমার ছেলে ভালোবাসে, এই কথা আমি জানতাম না। আমার ছেলে কখনো আমাকে এই কথা বলেনি। যদি জানতাম তাহলে আমি কখনো আপনার মেয়ের সঙ্গে বিয়ের সম্বন্ধ নিয়ে এভাবে আপনার বাড়িতে আসতাম না। রাস্তা থেকে আপনার মেয়েকে তুলে নিয়ে কাজী অফিসে আমার ছেলের সঙ্গে বিয়ে করিয়ে দিতাম। আপনি তো দেখছি আমার ঘরে বসে আমাকে হুমকি দিচ্ছেন। জানেন এর জন্য আমি কি করতে পারি? হ্যাঁ, আমি খুব ভালো করেই জানি আপনি কি বলতে পারেন। যাই হোক, আমি কিন্তু শেষবারের মতো বলছি, আপনি সেই ইচ্ছায় রাজি হন, তা না হলে কিন্তু আমরা খারাপ কিছু করতে বাধ্য হব বলে দিলাম। কারণ আপনার মেয়েকে যেহেতু আমার ছেলে ভালোবাসে, আমারও পছন্দ হয়েছে, তাই আমি আমার বাড়ির পুত্রবধূ বানাবো, সেটা যেভাবেই হোক। এই কথা বলে নীলের বাবা বসা থেকে উঠে দাঁড়ায়, আর তারপর নীলের হাত ধরে টান দিয়ে তাকে উঠে দাঁড় করায়, আর নেহার বাবার দিকে তাকিয়ে বলে, আপনাকে আমি 1 সপ্তাহ সময় দিয়ে গেলাম। 1 সপ্তাহ সময়ের মধ্যে যদি আপনি আপনার মেয়ের আর আমার ছেলের বিয়ের তারিখ ঠিক না করেন, তাহলে কিন্তু আমি যেটা বলেছি আমি সেটাই করব। আপনার মেয়েকে তুলে নিয়ে কাজী অফিসে আমার ছেলের সঙ্গে বিয়ে দেব, এই কথাটা আপনি মনে রাখবেন। তখনই আর বাবা আর কোনো কথা বলেনি, চুপচাপ সোফায় গিয়ে বসে থাকে। এদিকে নীল আর তার বাবা সেখান থেকে চলে যায়। তখন নেহা তার বাবার পাশে গিয়ে বসে আর বলে, বাবা, তুমি এরকম কেন করছো? প্লিজ আমাদের সম্পর্কটা মেনে নাও। তুমি তো অজান্তেই নীলের সঙ্গে আমাকে বিয়ে দিতে চাইছিলে। এখন যেহেতু আমরা দুজনকে ভালোবাসি, সেহেতু আমাদের এই সম্পর্কটা মেনে নিতে তোমার সমস্যা কোথায়? প্লিজ বাবা। নেহা, তুমি এখন চোখের সামনে থেকে দূর। আমি কোনো কথা বলতে চাইছি না। আমাকে প্লিজ একা থাকতে দাও আর চিন্তা করতে দাও।
সে তুমি চিন্তা করার যাই করো, তোমাকে আমি শেষবারের মতন জানিয়ে দিয়েছি, তুমি যদি আমাকে নীলের সঙ্গে বিয়ে না দাও তাহলে আমি জীবনে বিয়েই করব না। আর নীলকে যদি আমি না পাই তাহলে আমি এই জীবনও আর রাখবো না। এই কথা বলে সেখান থেকে আর এক মুহূর্ত কাল বিলম্ব না করে নেহা নিজের রুমে চলে আসে। সে বিছানায় বসে বসে মোবাইল টিপাটিপি করছিল। এমন সময়